শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের 37তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের একজন বিশিষ্ট চলচ্চিত্রকার ফখরুল আরিফিন খান। ফখরুল আরিফিনের জন্ম 1976 সালে এবং তিনি পড়াশোনা করেছেন প্রথমত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তিনি সেখান থেকে স্নাতকোত্তর সনদ নিয়েছেন। পরবর্তীকালে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে তিনি এমবি ডিগ্রি লাভ করেন। তার চলচ্চিত্রের যাবতীয় কর্মকাণ্ডে হাতেখড়ি হয় ছাত্র জীবনেই। 1997 সালে মূলত চলচ্চিত্র সংসদ কর্মী হিসাবে, যদিও তার প্রথম চলচ্চিত্র হিসেবে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে 2007 সালে, সেটি একটি প্রামাণ্যচিত্র আল বদর। এবং এই ছবিটি ওই বছরই বাংলাদেশ সরকারের যে জাতীয় পুরস্কার দেওয়া হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেখানে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছিল। এবং ছবিটি দেশের বাইরেও কমনওয়েলথ উৎসব, সার্ক উৎসব, আঙ্কারা চলচ্চিত্র উৎসব এসব জায়গায় প্রশংসিত এবং প্রদর্শিত এবং প্রশংসিত হয়। তার প্রথম পূর্ণ ছবি হচ্ছে এম ইন লাইফ, সেটি তিনি শেষ করেন 2013 সালে, কিন্তু কোন এক কারণে সেটি আলোর মুখ দেখেনি। সেই হিসেবে তার প্রথম ছবি সত্যিকার অর্থে ভুবন মাঝি, যেটি 2016 সালে মুক্তি লাভ করে এবং বিপুল প্রশংসিত হয় দেশে এবং বিদেশে। বিদেশে প্রায় 17টি দেশের বিভিন্ন উৎসবে এটি প্রদর্শিত হয় এবং যুক্তরাজ্যের যে রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেখানকার সেরা ছবির পুরস্কারও পায় এটি। তার একেবারে সর্বশেষ ছবি গত বছরই মুক্তি পেয়েছে, আপনারা অনেকেই জানেন, গন্ডি। সেটিও একটু বেশি জনপ্রিয় ছবি হয়েছিল আক্ষরিক অর্থেই, কেননা এবছর যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটি হয়েছিল সেই ফেস্টিভ্যালে দর্শকদের বিচারে মানে সবচাইতে জনপ্রিয় ছবি, মানে বেস্ট অডিয়েন্স ফিল্ম বা মোস্ট পপুলার ছবি পুরস্কার পেয়েছিল সেটি। এর বাইরে তিনি আরো দুটি প্রামাণ্যচিত্র করেছেন। একটি আমাদের যে লালন, বিখ্যাত মনীষী দার্শনিক লালনের দর্শন নিয়ে একটি হকের ঘর নামে একটি প্রামাণ্যচিত্র করেছেন, আরেকটি করেছেন 7ই মার্চের সেই বিখ্যাত বক্তৃতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন 7ই মার্চের বক্তৃতা, সেটি নিয়ে তিনি করেছিলেন দ্য স্পিচ। তো আজকে আমরা তার কাছ থেকেই তার চলচ্চিত্র জীবনের গল্প শুনবো, তার চলচ্চিত্র ভাবনার সঙ্গে পরিচিত হব, তার চলচ্চিত্র এখন কি ভাবছেন করছেন, তার নতুন চলচ্চিত্রের খোঁজখবর নেবো আর কি। তো শুরুতে আমি বিস্তারের পক্ষ থেকে ফখরুল আরিফিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এবং তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আন্তর্জাতিক মঞ্চে। ফখরুল আরিফিন খান। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া যে বিস্তারের মতো একটা প্ল্যাটফর্মে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কিছু কথা বলার জন্য। আর চিটাগং এর যে কাজটা আপনারা করে যাচ্ছেন, চিটাগং এর প্রতি আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানাচ্ছিলাম যে চিটাগং এর প্রতি আমার ব্যক্তিগত একটি নারীর টান এবং দুর্বলতা অনুভব করি সবসময়। বলা যেতে পারে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি যেটা চিটাগংইয়ান পরিবেশে। সেটা আমরা শুনবো যেহেতু আমাদের প্রথম প্রশ্নটাই আসলে আপনার সেই ব্যক্তিগত জীবন নিয়েই, যে কখন কিভাবে এই চলচ্চিত্রের প্রতি আপনার আগ্রহ তৈরি হলো, কিভাবে আপনি ধীরে ধীরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে গেলেন এবং একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের জীবনটাকে গড়ে নিয়েছেন। আপনার জীবনের সেই গোড়ার গল্পটা, সেই সূচনা পর্বের গল্পটা এবং এই সূত্রে যদি আপনার চট্টগ্রামের যে কথা বলতে চাইছিলেন সেটাও আপনার সঙ্গে যুক্ত করে দিতে পারেন। আসলে চিটাগং এর কথা যেহেতু বললাম, চিটাগং এর কথা রেশ ধরেই টানি। তার আগে একটু পরিচয় করে দেওয়া দরকার না ওকে? আমাদের দেশে খুব খ্যাতনামা অভিনেতা, ওর নাম হচ্ছে আরিফ। আমি ওকে ওর আরেকটা বড় পরিচয় হলো ও ভুবন মাঝিতে অভিনয় করেছে। আমরা দেখেছি ভুবন মাঝি, আমাদের যে চরিত্রটা হচ্ছে রাজাকারের সাথে সহযোগী ছিল, খুব অসাধারণ অভিনয় করেছে। পরে ও আরেকটি সিনেমাতে কাজ করেছে কিলো ফ্লাইটে, এখন আইটি সিনেমাতে কাজ করছে না শোনার গল্প, একটি না বলার গল্প। আর এছাড়াও তো নিয়মিতভাবে বিজ্ঞাপন এবং নাটকে করে। তো আজকে আমার এখানে এসছে, তো আমি বললাম যে খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, আপনি থাকেন এবং আমরা শেষে আলোচনার পরে একটা মুক্ত আলোচনাও করি আর কি, প্রশ্ন উত্তর করবো। তখন যদি আপনি আপনার কিছু অনুভূতি মন্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নেন ভালোই হবে আসলে, বা আপনি যদি ফখরুল আরিফিন আরো কিছু নতুন করে আলোকপাত করতে চান আপনার একেবারে সাক্ষাৎ অভিজ্ঞতা থেকে, সেটাও এই অনুষ্ঠানের জন্য একটা নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। হ্যাঁ, আরিফিন। তো চিটাগং এর গল্প দিয়ে শুরু করি। চিটাগং এ আমার বাবা বড় হয়েছে। 1946 আমার বাবার জন্ম এবং জন্মটাও চিটাগং এ। সেখান থেকে বাবা
এবং বাবারা 4 ভাই 3 বোন, সবাই আশকে দিঘির পাড়ে বড় হয়েছেন। 1971 মুক্তিযুদ্ধ সবার পারিবারিক জীবনে একটা বড় ঘটনা, আমাদের পারিবারিক জীবনে একটা বড় ঘটনা। সেই সময়টা আমার 4 চাচা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, আমার দাদা এবং দাদু তারাও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সম্পৃক্ত ছিলেন। সেই জায়গা থেকে আমার জন্ম আসলে 1974 সালে, 76টা আসলে আমার সার্টিফিকেট এসেছে। তো আমার জন্মটা আসলে 74 সালে। তো আমার বোধহয় 76-এ প্রথম চিটাগাং যাওয়া হয়। তো সেখান থেকে আমাদের পরিবার আস্তে আস্তে 77-78 সালের দিকে ঢাকায় চলে আসে। তো আমার জীবনের প্রথম চলচ্চিত্র খুব যদি মনে করতে পারি, আমার ছোটবেলার মনে দাগ কাটা সিনেমাটির নাম হচ্ছে সংগ্রাম। আমার বাবার হাত দিয়ে দেখা সিনেমা হলে, এটা একটি রাজনৈতিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের উপরে চলচ্চিত্র। এটা একেবারেই ছোটবেলায়, তখন আমার বয়স বোধহয় 4 বছর। আমার শুধু এটুকু মনে পড়ে যে গুলিস্তানের দিকে কোন একটা সিনেমা হলে, এখন আক্ষরিক কথায় মনে পড়ছে না এটা গুলিস্তান কিংবা অন্য কোনো হল, কিন্তু ওই হলে আমার এখনো মনে আছে যে জয় বাংলা স্লোগানটার সময় পুরো হলটা চেঁচিয়ে উঠেছিল একসাথে জয় বাংলা বলে। এবং সেটা তখনকার সময়, তো সেটা আমার মনে আছে, এটা একেবারে ছোট। এরপরে ভীষণভাবে দাগ টানা যে সিনেমাটা, তার নাম হচ্ছে আগামী, মোর্শেদ ভাইয়ের আগামী। সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 1984 সালের সিনেমাটা। আমি এবং আবারও আমার বাবার হাত দিয়ে দেখা, সেটা সম্ভবত পাবলিক লাইব্রেরিতে আমি দেখেছিলাম। এবং সেখানে যে রাজাগারের প্রতি যে গুলতি মারার যে দৃশ্যটা, শেষ দৃশ্যে রাজাগারকে যে গুলতি মারে সেই আলিজাকেরকে, সেই বিখ্যাত দৃশ্যটা আমার মাথার মধ্যে কিভাবে গেঁথে গিয়েছিল আমার বলতে পারবো না, কিন্তু ওই স্বপ্নটা আমি ধারণ করতাম ভীষণ ভাবে, যে কোনোভাবে যদি একটা গুলটি ছুঁড়ে আমরা মারতে পারি। তো সেই গুলতি মারার সুযোগটা এভাবে আসবে ভাবিনি। তো 1996 সালে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন থেকে আমাদের মানে চলচ্চিত্রের প্রতি যে মানে ভীষণভাবে আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকে প্রথমে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া, তারপর জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি বলে একটি চলচ্চিত্র সংসদ তৈরি করা, এবং তারপর থেকে ধীরে ধীরে বাংলাদেশ ফিল্ম সোসাইটি, যে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির সাথে সম্পৃক্ত হওয়া, এই সব কিছু মিলে একের পর এক বিভিন্ন রকম কাজের সাথে সম্পৃক্ত হতে হতে এক পর্যায়ে তো ফেডারেশনের যে অর্গানাইজিং সেক্রেটারি হয়ে গেলাম। তো সরাসরি সৌভাগ্য হয়েছিল মোর্শেদ ভাইয়ের সাথে কাজ করার, তানভীর ভাইয়ের সাথে কাজ করার, তারেক ভাইয়ের সাথে কাজ করার। এবং সবচেয়ে বড় যে ইম্প্যাক্টটা আমার জীবনে এনে দিয়েছিলেন সেটা হলো যে তারেক ভাইয়ের এবং সাথে একটা কোর্স করেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে, 6 মাসের একটি কোর্স, 1999 সালে কিংবা 2000 সালের দিকে। দ্যাট ওয়াজ এ রিয়েলি রিমার্কেবল, যেটা আমার চলচ্চিত্রের জ্ঞানকে কিছুটা মানে অর্জন করতে সমর্থ হয়েছিলাম। সেই জ্ঞানটা সেইখানেই ছিল। আমি চলচ্চিত্র নির্মাতা হব কখনো আমি চিন্তাও করিনি, ভাবিও নি। সারা জীবন ছিল ইচ্ছা ছিল যে চলচ্চিত্রের অ্যাক্টিভিস্ট, মানে চলচ্চিত্র সংসদের কর্মী হিসাবে কাজ করব। চলচ্চিত্র সংসদ, আপনি যে কাজটা এখন করছেন এই কাজটা আমার করার স্বপ্ন ছিল, সত্যি কথা বলতে। এই স্বপ্নটাই আমার ছিল যে অনেক মানুষকে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত করব, চলচ্চিত্রকে ভালোবাসতে শেখাবো, ভালো চলচ্চিত্র দেখার রুচি তৈরি করব। এই ইচ্ছাটা আমার ছিল। কিন্তু 2007 সালে একটা ঘটনায় আমি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেই যে এটা উত্তর দিতে হবে। সেটা হচ্ছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যখন বলে যে বাংলাদেশে যুদ্ধাপরাধ বলে কিছু নাই, হয়নি 2007 সালে, তখন আমি সিদ্ধান্ত নেই যে এই কথাটার উত্তর দিতে হবে। সেই কথার উত্তর দিতে আমার পকেটে 1026 টাকা ছিল। সেই টাকাটা দিয়ে আমি আল বদরের সিনেমা বানানো শুরু করে দিই। এবং বলতে পারেন যে ওই যে উত্তর কিভাবে দেবো, আমি তো লিখতে পারি না, আমি তো মানে আমি ভালো বক্তা না, ভালো লিখতে পারি না। তখন মনে হলো যে আমি তো ফিল্ম বানাতে পারি, আমাকে তো তারেক ভাই ফিল্ম বানাতে শিখাইছিলেন, তো আমি তো অ্যাটলিস্ট ডকুমেন্টারিটা তো বানাতে পারবো। তো ডকুমেন্টারি বানাতে এত টাকা খরচ হবে তখন ভাবিনি। তো যখন খুব ইমোশনাল ছিলাম, অল্প বয়স ছিল, এবং তখন একটা চাকরিও করতাম, 40,000 টাকার মতো বেতন পেতাম। তো তখন 2007 সালে তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্গৃহে, মানে গৃহবন্দী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও গৃহবন্দী, দেশে একটা বিশেষ পরিস্থিতি। তখন আমি এই আলবদর বাহিনীর উপরে যে চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করছিলাম, তখন বাংলাদেশে যার কাছে গেছি সেই আমাকে মূর্খ বলে বিদায় করে দিয়েছে। কারণ সবাই ধারণা করছিল যে এই দুই নেত্রী কোনোদিন আর বাংলাদেশের রাষ্ট্রে আসবে না, এবং এই সিনেমার কোনো মানেই হয় না, এটা বানানো কোনো অর্থহীন,
এটা কোনো কাজে লাগবে না বাংলাদেশে। আমাকে মানে ইয়াং চ্যাপ বলে, মূর্খ টুর্খ বলে, গায়ে পিঠে হাতটা দিয়ে আচ্ছা ঠিক আছে ভালো করছো বাট দিস ইজ নট দ্য রাইট টাইম, এগুলো বলে টলে বিদায় করে দিত। পরে একটা পর্যায়ে রাগ হয়ে আমি নিজে ব্যাংক লোন করে ফেললাম। 40,000 টাকা বেতন পেতাম, তার এগেনস্টে 4 লাখ টাকা লোন পেলাম। লোন পেয়ে সেই লোনের এগেনস্টে যাই হোক সেই 4 লাখ টাকা দিয়ে মোটামুটি আলবদর একটা জায়গায় যে পৌঁছালো। এর মধ্যে আমার বাবার একজন বন্ধু আমাকে 1 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন তৎকালীন। উনার বাড়ি চিরং, বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো। উনার নাম হচ্ছে দুলু চাচু বলি। আপনাদের চিরং একটা ফ্যান আছে ওনার, হিমেল ফ্যান বা কিছু একটা ফ্যানের কোম্পানি আছে। তো যাই হোক, তো আচ্ছা, এইভাবেই আপনি একেবারে মানে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে গেলেন আর কি। তারপরে একের পর এক, তারপরে আলবদরের পরে, তারপরে আলবদরের পরে সেগুলো এখন শুনবো আমি, সেটাই এখন শুনতে চাইছি। তো আপনাকে নিশ্চয়ই ছবিটা খুব প্রেরণাও দিয়েছিল, কারণ ছবিটা বানানোর পরপরই পুরস্কৃত হয়ে গেল না, সেরা ছবি পুরস্কার পেয়ে গেল। এটা খুব খুব কমই তো হয় না, প্রথম ছবি এইভাবে জাতীয় পুরস্কার পেল। এরপরে যে ছবিগুলো বানালেন, কিছু প্রামাণ্যচিত্র বানালেন, কয়েকটি পূর্ণ দৈর্ঘ্য ছবি বানালেন, সেগুলোর অভিজ্ঞতা, বানানোর অভিজ্ঞতা, সেগুলো মুক্তির পরে যে দেখানো হলো বিভিন্ন জায়গায়, পুরস্কৃত হলো, সেই অভিজ্ঞতা সব মিলে আপনার এই চলচ্চিত্রকার জীবনের যদি একটা সংক্ষিপ্ত সার আমাদের সামনে তুলে ধরতেন, এই জীবনের অভিজ্ঞতা এবং অনুভূতি। অভিজ্ঞতাটা তো আসলে আমি মানে যেটা সত্যি কথা, আমি যেটা ফিল করেছি, আমার চলচ্চিত্রগুলোকে কখনো আমি নিজে খুব পরিকল্পনা করে নির্মাণ করার চেষ্টা করিনি। সময় এবং যদি বলেন নেচার আমাকে চুজ করেছে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করার জন্য। যেমন যা বলছিলাম যে হঠাৎ করে একদিন আমাকে বললেন, ওনার নাম মেজর শামসুল আরিফিন, খুব বড় গবেষক। উনি একদিন বললেন যে আর যদি একটা গুলি চলে, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে লড়াই করতে হবে, এরপরে আবার স্বাধীনতার ঘোষণা দরকারটা কি হয়। এই লাইনটা ওনার বলার পর থেকে আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো, এবং সেখান থেকে দ্য স্পিচ সিনেমাটা জন্ম হলো। যে আসলে 7ই মার্চের পরে বাকি 19টা দিন আমরা কিভাবে কাটিয়েছিলাম। দ্য স্পিচ সিনেমাটা জন্ম কিন্তু ওইভাবেই, যে এই 19 দিনের গল্পটা কি, এটা হলো একটা। আর তারপরে আমার বাড়ি কুষ্টিয়া, আমার বাড়ি থেকে লালন সাইজির আকড়া হচ্ছে মাত্র 8 টাকা রিক্সা ভাড়া দূরত্ব। তো সেখানে সাইজির আকড়ায়, সাইজির যে ঘরটাতে এখন আপনারা মাজারটা কবরটা দেখেন, সেটার নামই কিন্তু হকের ঘর। সেই কবরটাকে কেন্দ্র করেই সাইজির অনুসারীরা একটি নির্দিষ্ট ধর্ম সংস্কারের পালন করে থাকেন, সংস্কৃতি পালন করে থাকেন। সেটাকে বন্ধ করে দিয়ে একটা বিশেষ শ্রেণী গোষ্ঠী এই মানে সাইজির যে 2টা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটাকে হাতে নিয়ে একটা বড় মানে কি বলবো, একটা অর্থনৈতিক বাণিজ্যের প্রসার ঘটালো। সেটা নিয়ে গত 30 বছরে একজন ফকির মন্টু সাহেব বলে একজন মামলাও করেছিলেন। সেই মামলা তিনি জিতেছিলেন, কিন্তু বাউলের সংখ্যা কোর্টে দিতে পারেননি বলে সেটা ফেরত পান নাই। এরকম নানা অবিচারের বিরুদ্ধে আমার মন জেগেছিল, এবং সেটা নিয়ে তখন আমি কাজ করেছিলাম হকের ঘর। তো হকের ঘরটার করার সময় একজন বাউলের সন্ধান পাই, যার নাম নহিসা, যিনি জীবনে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তো তার কাছে আমি জানতে চাইলাম যে বাউলরা তো মশা মাছিও মারে না, তো মুক্তিযুদ্ধ করে কি করে। তো সে যখন বললো যে আমরা এইভাবে মানে যখন মানুষের যাই হোক, তার কাছে আমি যে শিক্ষাটা পেলাম, সেই শিক্ষাটা আমি ছোট করেই বলছি। সেই শিক্ষাটা হলো যে একটা মানুষকে তার মানবিক জীবনের প্রয়োজনে কখনো কখনো অমানবিক মানুষের বিরুদ্ধে লড়াই করতে হয়। অমানবিক মানুষগুলোকে যদি আপনি না সরিয়ে দেন, তাহলে মানবিক সমাজ প্রতিষ্ঠা হয় না। সে তার প্রয়োজনে অস্ত্র নিতে হয়, সশস্ত্র হতে হয়। সেই গল্প থেকে ভুবন মাঝির গল্পের জন্ম। আর তো এইভাবে একের পর এক। আর গন্ডির গল্পটা আসলে খুব কাকতালীয়। আমি কলকাতাতে আমার বন্ধু শুভজিৎ রয়ের একটা ছোট্ট গল্প, যে আমি তখন আরেকটা সিনেমার জন্য প্রস্তুত হচ্ছিলাম, সেটা স্ক্রিপ্ট লেখা একটা প্যারাসাইকোলজি সিনেমা। ঠিক এই সময় আমার বন্ধু শুভজিৎ রয় একটা ছোট্ট গল্প বললো, যে এরকম সাউথ সিটি মলের একটা গল্প। একজন বয়স্ক মানুষ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ট্যাক্সি করছিল, একজন ভদ্রমহিলা ট্যাক্সি পাচ্ছিল না, আর একটা বয়স্ক লোক এসে ছাতা দিয়ে তাকে জায়গা দিল। তারপর দুজনই একই সাথে ট্যাক্সি উঠবে, তারপর তাদের মধ্যে বন্ধুত্ব, প্রণয়, এরকম একটা প্ল্যাটফর্ম। তো সেটা একটা ছোট গল্প তার লেখা ছিল। সেটাকে আমি পুরোটাই ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশ লন্ডন করে টোরে হঠাৎ করে এত ভালোবেসে ফেললাম গল্পটাকে। আর সবচেয়ে ভালো লেগেছিল যে কনসেপ্টটা ছিল যে এই যে মানুষের যে গণ্ডিবদ্ধ চিন্তা, যে এই নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া যাবে না, নির্দিষ্ট বয়সের বাইরে বন্ধুত্ব করা যাবে না, নির্দিষ্ট বয়সে হয়ে গেলে
মানে এই যে মানুষের মানবিক যে দৃষ্টি জায়গাটা, মানুষ যতক্ষণ মানুষ তার সবকিছুই স্বাধীন, কিন্তু এই স্বাধীনতাগুলোকে আপনি যখন নানা সামাজিক বা সাংস্কৃতিক বা জাতীয়তাবোধ কিংবা ধর্মীয় আইন দিয়ে আটকে রাখার চেষ্টা করেন, তখন তো সেটা আর মনুষ্যত্বের জীবন হয়। তো সেই জায়গাটাকে বের করে আনার একটা চেষ্টা করা হচ্ছে গন্ডি সিনেমার গল্প। এই হলো মোটামুটি আমাদের চলচ্চিত্র জানা গেল। আর আমি যেটা পরে জানতে চাইবো যে আপনি তো শুরু করেছিলেন প্রামাণ্যচিত্র দিয়ে, এবং প্রামাণ্যচিত্রের প্রতি আপনার দুর্বলতা আছে বোঝাই যাচ্ছে, পরও আরো দুটো করেছেন আর কি। আপনার কাছে জাস্ট আমার একটা কৌতূহল যে বাংলাদেশে যে এখন যে প্রামাণ্যচিত্রগুলো হয় বা হচ্ছে, বা প্রামাণ্যচিত্রের যে অবস্থান, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যে বাংলাদেশের প্রামাণ্যচিত্রের সম্ভাবনাটা কি, বা কিভাবে দেখেন, বা আপনি নিজে আবারও কখনো প্রামাণ্যচিত্র বানানোর কোনো তাগিদ অনুভব করেন কিনা? সব মিলে প্রামাণ্যচিত্রের বিষয়ে যদি আপনার পর্যবেক্ষণগুলোতে আমাদের সঙ্গে ভাগ করে নিতেন। প্রথম কথা হচ্ছে যে আমি যতদিন বাঁচবো ততদিন প্রামাণ্যচিত্র নির্মাণের চেষ্টা করতে থাকবো, ছোট কিংবা বড় যে কোনো মানে স্কেলে হোক না কেন। মানে যখনই আমি সুযোগ পাবো প্রামাণ্যচিত্র নির্মাণ করার, তখনই আমি প্রামাণ্যচিত্র নির্মাণ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার প্রথম কথা, কারণ আমি বেসিক্যালি নিজেকে একজন প্রামাণ্যচিত্রেরই মানুষ মনে করি। এবং আমার মূল চলচ্চিত্রগুলোতে আপনি যদি ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে যথেষ্ট পরিমাণ প্রামাণ্যের উপস্থিতি থাকার চেষ্টা করে, যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তথ্য দেওয়ার চেষ্টা করি। এটা আমার একটা মানে বলতে পারেন এই প্যাটার্নের মানুষ আমি। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে এখন যারা তরুণরা যারা চলচ্চিত্র নির্মাণ করছে, তরুণ বিশেষ করে প্রামাণ্যচিত্র, আমি তাদের প্রতি ভীষণ আশাবাদী, ভীষণভাবে আশাবাদী। এই কারণে আমি দেখছি যে আমাদের সময়ের চেয়ে এখনকার তরুণদের কন্টেন্ট চুজিং অনেক ভালো, সাবজেক্ট চুজিং গুলা অনেক ভালো। হ্যাঁ, কারোর হয়তো আমি জানি না, কখনো কখনো বাজেট লিমিটেশনের জন্য এক ধরনের চ্যালেঞ্জ থাকে অনেকটা, আবার কখনো কখনো ওই যে কোথায় থামতে হবে এই গল্পটা জানা থাকে না বলে, ওই যে মানে আসলে তো আপনিও জানেন ভালো করে আলম ভাই, যে একটা ফিল্ম মেকারের সবচেয়ে বড় গুণটা হচ্ছে যে কোথায় থামতে হয়। এটা যে কোনো শিল্পীর জন্যই আসলে। হ্যাঁ, হ্যাঁ, লেখক মানে আপনি আসলে এই শটটা কোথায় থামাবেন, শটটা অ্যাকশন বলাটা যত সহজ, কাটটা বলাটা সবচেয়ে বেশি কঠিন। ওই ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি এই শটটা কোথায় থামাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আলবদরের কথা বললেন, আলবদর আপনারা 61 মিনিটের প্রামাণ্যচিত্র, বাট আমি মূলত সবাইকে 31 বা 32 মিনিট দেখতে বলি। কিন্তু এই সিনেমাটা কিন্তু 29 ঘন্টার ফুটেজ, আমি 29 ঘন্টা কেটে এটাকে 31 মিনিট করেছি। মানে সেটা যে কি পরিশ্রম হয়েছে কাটতে, এটা আপনি অনুমান করতে পারেন। ওই যে থামতে হয়, যে থামাটা মানে এটা দেখাবো না, এই যে সিদ্ধান্তটা নিয়েছি যে এটা দেখাবো না বা এটা শোনাবো না, মানে এই যে 28 ঘন্টা 30 মিনিট যে দেখাবো না, কিন্তু শুটিং করেছে, কিন্তু এই যে দেখাবো না এই সিদ্ধান্তটা নিতে হওয়াটা জরুরি হয়ে যায়। তো আমাদের এইটুকু আমার ধারণা, আমি এখনকার যে সকল প্রামাণ্যচিত্র নির্মাতাদের দেখি ওইটা একটু গ্যাপ আছে, কোথায় থামতে হবে এটা দেখি যে একটু কোথাও গ্যাপ আছে। কিন্তু কন্টেন্ট চুজিং এবং টেকনোলজি কে যেভাবে তারা ব্যবহার করতে শিখেছে, আমি ভীষণভাবে আশাবাদী যে বাংলাদেশে, এবং আপনি ইতিমধ্যে জেনেছেন আমাদের তারেক ভাই যে ইতিমধ্যে একটি বড় পদে চলে গেলেন। তো এগুলো তো খুব ভালো একটা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ কিন্তু প্রামাণ্যচিত্রের জন্য একেবারে খুবই উর্বর একটা জায়গা আর কি। হ্যাঁ, সোনার খড়ির মধ্যে কেউ যদি সত্যি একটু ভেবে চিন্তে এটা কাজ করতে চায়, অনেক ভালো কিছু করার সম্ভাবনা এখানে আছে আর কি। আমি ব্যক্তিগত সেটা বিশ্বাস করি। মানে সোনার চেয়ে আমি বলবো এটা একটা হীরার খনি। হীরার খনি, হ্যাঁ, আপনি হীরার খনি না তো কি? আপনি দেখেন যে ধরেন এত অল্প জায়গার মধ্যে 55,000 বর্গ কিলোমিটার মধ্যে আপনি 700-র উপর নদী পাবেন। আপনি একটা নদীর গল্প বললেই তো আপনার 700টা নদী, আপনি তো নদী গল্প দিয়ে তো শেষ করতে পারবেন। সেইটাই, কতগুলো জনজাতি আছে আমাদের, হ্যাঁ, ছোট ছোট জাতি, যেগুলা কতগুলো নৃতাত্ত্বিক জাতি আছে আমাদের, বৈচিত্র্য। তারপরে নৃতাত্ত্বিক কথা, আপনি যদি আমাদের হিস্ট্রি দেখেন, আপনি যদি চন্দ্রগুপ্ত সময় থেকেও দেখেন, চন্দ্রগুপ্ত, তারপর পাল, তারপর শশাঙ্ক, মানে আপনি এই যদি সময় ধরেও কাজ করেন, তাহলেও তো আপনি মানে কত বড় ঐতিহাসিক বৈচিত্র্য, সামাজিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক বৈচিত্র্য, কত বিচিত্র সাংস্কৃতিক। এক্স্যাক্টলি, আপনি বৌদ্ধ যুগটাকে খেয়াল করেন, আপনি এই যে লালমাই বলেন বা পাহাড়পুর বলেন, আপনি যদি শুধু পুটিয়া রাজবাড়ি নিয়ে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এবার আপনার সেই প্রসঙ্গে কথা বলবো এখন, যে অনুদান যে দেয় বাংলাদেশ সরকার, যে অনুদান দেয়, হ্যাঁ, এই বছর যে অনুদান ঘোষণা হয়ে গেছে, আশা করি আপনি লক্ষ্য করেছেন, কারণ এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো দেখা গেল যে পূর্ণ দৈর্ঘ্যের যে অনুদান, 20টি ছবি দিয়েছে অনুদান, কিন্তু 12 কোটির মতো টাকা, সেখানে একটিও প্রামাণ্য চিত্র ছিল না। হ্যাঁ, পূর্ণ দৈর্ঘ্য যে বা মুক্ত দৈর্ঘ্যের যে ক্যাটাগরি, সেখানে কিন্তু কোনো প্রামাণ্য চিত্র ছিল না আর কি। তো এইটা সূত্র ধরেই আপনি এই অনুদান প্রথাটিকে কিভাবে দেখেন? আপনি নিজেও অনুদান পেয়েছেন, কিভাবে দেখেন? সেখানে কি কোনো ধরনের কোনো অস্বচ্ছতা বা কোনো সীমাবদ্ধতা রয়েছে কিনা, বা এটাকে কিভাবে আরো কার্যকর ফলপ্রসূ করে তোলা যায়, এই বিষয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? প্রথমত এবারের অনুদান তালিকা সম্পর্কে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটা একটু বলবেন। আর দ্বিতীয়ত একটু সাধারণভাবে আমাদের অনুদান প্রথা বিষয়ে আপনার অবস্থানটা যদি একটু পরিষ্কার করেন। প্রথমত এবারের অনুদান নিয়ে আমার কিছু বলার নাই, মানে আমার কোনোবারের কোনো অনুদান নিয়ে বলার থাকে না। আমি এগুলো নিয়ে বলতে পছন্দ করি না, কারণ যদি বলি তাহলে সেটা এমন কিছু কথা বলতে হয় সেগুলো অনেকেরই পছন্দ হয় না। তো কাউকে আঘাত করে কথা না বলাই ভালো। তবে এর মধ্যে অনেক ভালো সিনেমা আসছে এবারের, প্রতিবারেও তাই হয়, প্রতিবারের অনুদানেও চমৎকার চমৎকার সিনেমা সুযোগ আসে। এবারও চমৎকার কিছু সিনেমার সুযোগ এসছে এবং আমি বিশ্বাস করি যে যারা এবার অনুদান পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং তাদের বিশ্বাস করি যে সেই অনুদানের অর্থ এটা রাষ্ট্রীয় অর্থ, এটা সরকারের জনগণের অর্থ, কাছে আরো বড় করে সবার বলতে অর্থ। গেলে, হ্যাঁ, সেই অর্থের জনগণের অর্থ। সঠিক, সেই অর্থে একেবারেই সঠিক সদ্ব্যবহার হবে বলে আমি বিশ্বাস করি এবং সেই সদ্ব্যবহার হওয়াতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটা বড় কোনো কাজ হবে বলে আমি বিশ্বাস করি এবং সেই দিকে সবাই যেন লক্ষ্য রাখতে হবে। আমি বরং এই জায়গাটা বলতে চাই যে অনুদান নিয়ে আমার একটাই আক্ষেপ, সেটা হচ্ছে যে আমি 2014 সালে অনুদান পেয়েছিলাম এবং আমি প্রথম একজন ফিল্ম, মানে প্রথম চলচ্চিত্রটি পেয়েছিলাম অনুদানের মাধ্যমে। তো সেই জায়গা থেকে আমি বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ যে তাদের এই অনুদান না পেলে আমি কখনোই চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতাম না। এবং এই জন্য আরো বেশি কৃতজ্ঞ যে একজন অনিয়মিত চলচ্চিত্র নির্মাতাকে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করার জন্য তাদের অর্থ দিয়েছিল ভুবন মাঝিতে। এবং তখনকার সময় আমরা 34 লাখ টাকার মতো পেয়েছিলাম, যদিও এটা 1 কোটির উপরে বাজেট ছিল, বাট বাকিরা আমাদের সাথে, আমার কো প্রডিউসার ছিলেন মনসুর ভাই, তারা আমাদের সাথে কাজ করেছেন, সবাই মিলে আমাকে সাহায্য করেছিলেন বলে আজকে চলচ্চিত্র নির্মাণটাই সম্ভব হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তো এটাকে যদি আমি মনে করি যে আমাকে যদি 2014 সালে বাংলাদেশ সরকার ফখরুল আরিফিন খানকে 34 লাখ টাকা দিয়ে ভুবন মাঝি দিয়ে যাত্রা করাতে পারে, তারপর আমি বাংলাদেশকে আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা গন্ডি সিনেমাটা তৈরি করার চেষ্টা করেছি এবং সেটাও ইতিমধ্যেই দেশে এবং দেশের বাইরেও, এই যে সম্প্রতি সময় আমরা অযোধ্যাতেও একটা অ্যাওয়ার্ড হলাম, 2টা অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছি, না বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছি এবং বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছি সব্যসাচী চক্রবর্তী। তো আরেকটা সিনেমা করার চেষ্টা করছি। এই যে যা কিছু করছি বিকজ অনুদানের সাহায্যের এই সিড মানিটা আমরা পেয়েছিলাম বলে। আমার কাছে, জি বলুন, শেষ করুন। আমার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমি একটা জিনিস খেয়াল করি যে অনুদানের মধ্যে এই প্রবণতাটা কমে আসছে যে নতুনদেরকে অনুদান দেওয়াচ্ছে, পুরনোদেরকেই বারবার অনুদান দেওয়ার একটা প্রবণতা আমি লক্ষ্য করছি। তো এইটা শুধু তাই নয়, এবার বিশেষ করে আমি প্রশ্নটা তুলেছিলাম এই জন্য, এবার দেখা গেছে যারা মূল ধারার বা মোটামুটি বাণিজ্যিক ধারারই নির্মাতা আর কি, এফডিসি কেন্দ্রিক, তাদেরকেও এবার বেশ কয়েকজন কিন্তু এবার অনুদান দেওয়া হয়েছে। এটা নিয়ে কথা তাদের তো সেটা প্রয়োজন নেই হয়তো, বাবা তারা দরকার যারা আপনার মতো নতুন করতে চায়, অর্থভাবে করতে পারছে না আর কি, সেরকম আর কি, যেমন কাজী হায়াতের মানুষ পেয়েছেন আর কি। যাই হোক, সেটা পক্ষে বিপক্ষে কথা আছে আর কি, যে সেটা সবারই রাইটস আছে সরকারের কাছ থেকে সাহায্য পাওয়ার, সেটা এফডিসি কিংবা নন এফডিসি বা শর্ট ফিল্ম কিংবা ডকুমেন্টারি ফিল্ম মেকার, সবারই মানে রাইটস আছে তার মেধা প্রমাণ করে সরকারের কাছ থেকে সাহায্য পাওয়া, সেইভাবে এফডিসি থেকেও পেতে পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যে জায়গাটা মনোযোগ দিতে অনুরোধ করব যারা, তবে এবারের আমি যতটুকু শুনেছি এবারের এই কমিটিতে আরো নতুন নতুন অনেক এসেছেন, যেমন আমাদের শোভন ভাই এসছেন, সুবর্ণা আপা এসছেন, এগুলো ভালো সাইন। বাচ্চু ভাই তো ছিলেনই, মোর্শেদ ভাইও ছিলেন। তো আমার কাছে মনে হয় কি যে হ্যাঁ ঠিক আছে, আমরা যদি ধরেই নিই যে না ঠিক আছে এমন কিছু সিনেমা বানাতে চায় সরকার
যে সিনেমাগুলো নিশ্চিতভাবে মানে পুরনোদেরকে অনুদান দেওয়ার পিছনে যৌক্তিকতা আছে, সেটা হচ্ছে যে নিশ্চিত হওয়া যে যারা বানাতে পারে তাদেরকেই টাকাটা দেয়া, টাকাটা যাতে অপচয় না হয়, টাকাটা যেন মানে অকারণে নষ্ট না হয়। কেন এরকম অনেক নতুন ফিল্ম মেকারকে দিয়েও তো বানাতে পারেনি, এটা তো হয়েছে, এটা তো অস্বীকার করা যায় না। তো সেই অংশটা আমাদের নিশ্চয়ই সরকার বিবেচনায় রাখে। কিন্তু আবার একই সাথে এটুকু যদি আমরা একটু রিস্ক নিতে হয়, যে আমরা যদি ধরেন এরকম করি যে 10টা সিনেমার মধ্যে যদি ঠিক করে নিই যে আমরা যেমন অনেক সময় ফিমেল ক্যাটাগরিতে একটা সিনেমা দিয়ে থাকি, শিশুতোষ ক্যাটাগরিতে একটা সিনেমা দিয়ে থাকি, সেরকম যদি আমরা একটা ক্যাটাগরি করি যে না, যারা কখনোই আগে সিনেমা বানায়নি কিন্তু দুইটা একটা শর্ট ফিল্ম বানিয়েছে, লেট দেম, মানে লেট যদি আমরা এরকম মানে প্রতি বছর তো অনুদান, এবার তো একটু বিশেষ অনুদান ছিল 20 টাকা না কটা দিয়েছে আমি জানি না, কিন্তু প্রতি বছর তো সাধারণত 6টা 7টা অনুদান দেয়। তো ধরেন একটা ক্যাটাগরি যদি এরকম কনফার্ম করে যে আচ্ছা একটা ফিল্ম অন্তত একদমই নতুন ফিল্ম মেকার যার আগে কোনো ফিল্ম নেই এবং যে একেবারেই শর্ট ফিল্ম কিংবা ডকুমেন্টারি ফিল্ম থেকে আসতে চেয়েছে, যেমন যার মেধা ভালো, তাকে দেওয়া যেতে পারে। এটা যদি একটা ক্যাটাগরি করে ফেলে না, তাহলে অ্যাটলিস্ট নিশ্চিন্ত হওয়া যায় যে প্রতি বছর বাংলাদেশ নতুন ফিল্ম মেকারের জন্ম হবে। হ্যাঁ, ওটাই আমার একমাত্র চাওয়া। এটা একটা ভালো পরামর্শ। কিন্তু আরেকটা জিনিস যেটা আমার একটা আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে যে এই তো অনেক বছর ধরে অনুদান দেওয়া হচ্ছে, অনেক ছবি অনুদান পেয়েছে, কিন্তু সত্যি যদি আমরা হিসাব নিয়ে দিকে দেখা যাবে তার সিংহভাগ ছবি নির্মিত হয়নি। এটা সত্যি কথা, এটা একদম পরিসংখ্যান দিয়ে দেখানো যাবে নির্মিত হয়নি। ফলে ওই জায়গাটাতেও কিন্তু আরো বেশি করে জোর দেওয়া দরকার। কেন হচ্ছে না, কোথায় সমস্যা, আমাদের কি সিস্টেমের মধ্যে সমস্যা রয়েছে কিনা, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আপনি যে বললেন যে নতুনরা দিলে হয়তো বা বানাতে পারবে না, কেন পারবে না, তাদের কিছু নজরদারি রাখা হোক সেখানে একটা যেন মাঝে মাঝে তার একটা হিসেব নেওয়া হয়। এবং তার এবার আমি লক্ষ্য করেছি তরুণদের ক্ষেত্রে একজন মেন্টরও করে দেওয়া হয়েছে, পাশে দেখলাম একজন মেন্টরও দিয়েছে, সম্ভবত ওই চিন্তা থেকেই করেছে আর কি। ফলে এইভাবে কিন্তু সিস্টেমটাকে আস্তে আস্তে তৈরি করা যায়, কিন্তু এখন না দেওয়ার ওই জায়গাগুলো কাজ করা উচিত, বিশেষ করে যেন ছবিগুলো নির্মিত হয়। আমার খুব ভালো লাগছে আপনি 2014-তে পেয়েই 2016-তে আমাদের ছবিটা উপহার দিয়েছেন। এবং যারা পারছে না, কেন পারছেন সেটা দেখা, না পারলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হবে কিনা বা প্রতিবিধানমূলক ব্যবস্থা, এইগুলোকে আরো যুক্ত করা দরকার। তা না হলে জনগণের অর্থের অপচয়, সেটা আমাদের মতো দরিদ্র দেশে আসলে আমরা এটা আমাদের জন্য মানায় না আর কি। যাই হোক, তবু আপনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, সেটা আমার মনে হয় উপযুক্ত কর্তৃপক্ষ কানে যাবে। আমার এটা সত্যি আরেকটা জিজ্ঞাসা, আমি শুরুতে বলেছিলাম যে আপনি একটা ছবি করেছিলেন এইম ইন লাইফ, আপনার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি 2013 সালে, সেটা মুক্তি পায়নি। আমি শুধু জানতে চাইছি এটা কি কোনো সেন্সর জাতীয় কোনো সমস্যার জন্য মুক্তি পায়নি? সেটা হলো ভালো কথা, আপনি শুনবো এটা। আর যদি নাও হয়ে থাকে, আমি সেন্সরশিপ সম্পর্কে জানতে চাই। বাংলাদেশের সেন্সর প্রথা, এই সেন্সর বোর্ড নামটা, সেন্সর বলতেই বোঝায় একটা নিবর্তনমূলক কিছু, এইটাকে তো অনেকদিন ধরে চলেছে, মানে এটা কি আবার নতুন ভাবে ভাবার কোনো সুযোগ আছে কিনা, বা এটাকে আরেকটু রূপান্তর বা সময়োপযোগী করা যায় কিনা এই প্রথাটাকে আর কি, এবং এই সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা আদৌ আর কি, আপনি কি বলেন? না, প্রথমত যে এইম ইন লাইফটা আমার একটা চলচ্চিত্র, যেটা 2013 সালে আমি নির্মাণ করার চেষ্টা করেছি। এটা আসলে আমি কখনো রিলিজ করতে চাইওনি, আর সেই অর্থে পারিওনি। সবকিছু মিলেই এটা একটা বড় কারণ হচ্ছে এই সিনেমার যে কন্টেন্ট চুজিং আমি করেছিলাম, সেই কন্টেন্টটা এখনকার সময়ের সাথে যায় না, এবং সেই কন্টেন্টটা অনেকে বুঝতেও পারবে না। মানে সত্যি কথা বলতে, ইজ এ ভেরি মাচ পার্সোনাল ফিলোসফিক্যাল কন্টেন্ট। এটা থেকে যাক, আমার সাথেই থাকুক, এটা আমার সাথে হয়তো। আজকে একটু শেয়ার করেন অন্তত কি বিষয়টা ছিল বা কি ফিলোসফিটা কি ছিল, অন্তত যদি মানে এটা একটা ইয়াং ছেলের যার এইম ইন লাইফ, মানে জীবনের লক্ষ্য বারবার চেঞ্জ হতো, মানে থাকে না মানুষ কোনো কি করবে, একবার সে রাজনীতিবিদ হতে চায়, একবার সে প্রেমিক হতে চায়, একবার কবি হতে চায়, একবার সে এরকম, মানে একবার মনে করে না এই সবকিছু বাদ দিয়ে অর্থ পর্যন্তই হচ্ছে সেরা। এই যে মানুষের যে এই একটা বয়সে যে তার এইম ঠিক করার জন্য যে নানা রকম ভাবে চ্যালেঞ্জটা তৈরি হয়, সেই চ্যালেঞ্জের সময় যে আমাদের সোসাইটির নানা দিক দিয়ে নানা রকম প্রভাব আসতে শুরু করে, সেগুলোকে আমাদের কনসিডারেশনের মধ্যে রাখা। হ্যাঁ, তো ওটাকে নিয়ে আমাদের এইম ইন লাইফটা তৈরি করা। বাট ওটাকে আমি আর এখন আর রিলিজের চিন্তাই করি না, সুতরাং আমি সেন্সরই দেইনি, তো সেন্সর হওয়ারও সুযোগ নাই। আর সেন্সর বোর্ড সারা পৃথিবীতেই আছে, অনেকগুলো দেশেই আছে।
কিন্তু কিন্তু এই নামে সেন্সর নামে কতটা আছে আর কি। হ্যাঁ 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 ওটাই বলছিলাম, মানে সেন্সর নামে নাই, মানে আসলে নামটাকেও ঠিকই বলছেন যে আসলে মানে এমন ভাবেই নামটা দেয়া যে প্রথমেই ঠিক করে নেওয়া হচ্ছে যে আমি কাঁচি চালাবো এখানে, সেন্সর কাজে চালাবো, সেটা তো উদ্দেশ্য হওয়া উচিত নয়। এটা অন্য কোনো একটা সুন্দর নাম দেওয়ার সময় এসছে, কারণ মানুষ তো এখন অনেক আধুনিক, মানুষ এখন অনেক সৃষ্টিশীল, সৃজনশীল। নিশ্চয়ই আমাদের যারা এখানে আছেন তারা হয়তো এটাকে নতুন ভাবে চিন্তা করবে। হ্যাঁ, এই সেন্সর বোর্ডের নামটা হয়তো চেঞ্জ করে নতুন এমন একটা মানে চলচ্চিত্র নির্মাতাদের বন্ধু সুলভ একটা নাম রাখতে পারে। হ্যাঁ, নদীর শাসন না বলে মানে শাসন না করে যদি একটু ভালোবাসা দিয়ে কোন একটা নাম রাখা যায়, সেটা কাজটা একই হোক, অসুবিধা নেই, কিন্তু ভালোবেসে যদি ইয়ে করা যায়। আচ্ছা, এটা হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন এই পৃথিবীতে এই যুগে এসে আর সেন্সর কি করবেন? মানে আপনি তো মানে জানি না, মানে সেন্সরের আমি যতটুকু বুঝি, সেন্সরের মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাস পিপলের কাছে যাতে সেই কন্টেন্টটা না পৌঁছায়, যে কন্টেন্টটা মাস পিপলের মনোজাগতিক অবস্থানটা নষ্ট করতে পারে এবং সেটা কোনো না কোনো ভাবে দেশ বা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত হতে পারে, আমি যতটুকু বুঝি। তো এখন তো নেটফ্লিক্স, অ্যামাজন, ওটিটি প্ল্যাটফর্মে আমরা তো সেন্সর করি না। তো সেখানে তো হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে ফেলছে সব। ইউটিউব কোনো সেন্সর নাই, সব দেখছে। মানে ভারতে তো দেখি বিজ্ঞাপনও সেন্সর করে, হ্যাঁ, যেটা কিনা রিয়েলি মাস্ট বি বলতে, সেটা আমাদের দেশে তো বিজ্ঞাপন সেন্সর হয় না। বিজ্ঞাপনে তো আমরা দেখি যে বিজ্ঞাপনে অনেক আজে বাজে ভাষার ব্যবহার হয়, এবং বিজ্ঞাপনে অনেক আজে বাজে কনসেপ্টও ব্যবহার হয়। সেগুলো তো কখনো আমরা সেন্সর করতে দেখি না। শুধু সিনেমার বেলায় সেন্সর করতে, যে নাটকের কথা যদি চিন্তা করেন, নাটক তো আসলে একসময় তো ধরো আসলে শাসকদের একটা আইন ছিল, তো এটা যেন অভিনয় নিয়ন্ত্রণ আইন, থিয়েটারের জন্য, ফিল্মের জন্য ওরাই করেছিল যে এমন কোন রাজনৈতিক বক্তব্য যেন না যায় যে শাসকদের বিরুদ্ধে যায়। হ্যাঁ হ্যাঁ, একটু বাইরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। যেটা হচ্ছে যে আমি বলে যে আমার যেটা হচ্ছে আরিফিন ভাইয়ের সঙ্গে যে জার্নিটা, সেটা হচ্ছে ভুবন মাঝির। তো ভুবন মাঝির ব্যাপারটা হচ্ছে ছিল আমার কাছে, আমার কাছে যখন স্ক্রিপ্টটা আসে, একটু আগে আরিফিন ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম, আরিফিন ভাই খুব সুন্দর করে আমাকে বর্ণনা করলেন যে ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ, ছোট হলেও ভালো, তুই কর। তো যখন স্ক্রিপ্ট আসলো আমি তখন খুবই হতাশ। তো আমি বারবার আরিফিন ভাইয়ের কাছে আসি যে এটা আসলে কেমন করে করবো। আরিফিন ভাই এই বলে যে তখন আমার ওজন বাড়াতে হয়েছে, অনেক 17 কেজি মতো ওজন বাড়ছে, এখনো হয়নি, তো একটু কর। তো আমি চেষ্টা করেছি যে যেন খুব ভালোভাবে আমি চরিত্রায়ন করতে পারি। তবে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে, যে আরিফিন ভাই সেই ছোট্ট একটি চরিত্রকে এমন ভাবে স্কোপ দিয়েছেন, এমন ভাবে আমাকে করার সুযোগ দিয়েছেন, যে আমি আসলে আমার রিমার্কেবল একটা অভিনয়ের জায়গা বলতে পারি ভুবন মাঝির ওই ছোট্ট চরিত্রটা। হ্যাঁ, আমি নিজেও বুঝতে পারিনি, এমন একটা ট্রানজেকশন, একদম সিনেমার মোড়টাই ওই ক্যারেক্টার দিয়ে ঘুরে যায়। তো আমি প্রথমে খুবই হতাশ ছিলাম, কিন্তু যখন অভিনয়টা করলাম এবং মানে জিনিসটা ওয়াও হলো, আমি রিয়েলি প্লিজড। আপনি চিনেছেন তো যে নৌকার মধ্যে বসে থাকে যে সুভাষিস ভৌমিকের ইয়ে, অনেকেই বুঝতে পারেনি, তো শেষ মুহূর্তে চেহারা দেখে এখন বুঝতে পারো না, তখন অনেক মোটা ছিল, চুল বড় বড় রাখতে হয়েছে, চুল বড় ছিল। তো ওই চরিত্র এখনো দেখে বলে যে এটা আপনি বুঝতে। ইভেনচুয়ালি আমাকে যখন আমি প্রিমিয়ার হয়, তখন অলরেডি আমি 17 কেজি ওজন কমায় ফেলছি। তো আমার প্রিমিয়ারের সময় আমার এক বান্ধবী আমার সঙ্গে গেছিল যে তুমি কোথায় ছিলা। তো আমি বললাম যে ওইটা মানে সে আমাকে আসলে চিনতে পারেনি। তো দ্যাট ইজ দ্য ম্যাজিক। মানে আমার কাছে মনে হয় যে ওই ক্যারেক্টারটা আসলেই আমার জীবনের একটা ম্যাজিক ছিল, এবং রিয়েলি আই এম ভেরি গ্ল্যাড। এবং আরিফিন ভাই, তারপরে আমি আরিফিন ভাই কিলো ফ্লাইটে কাজ করেছি, মানে এটাও আমার জন্য একটা বিশাল গিফট ছিল। আরিফিন ভাই ডেকে বললো তুই এটা কিলো ফ্লাইটের, ওটা আমি আমার ইয়ে না, সেন্ট্রাল ক্যারেক্টার ছিল এটা আরিফিন না, তারপরেও আপনার অবদান অনেক, যে এটা আরিফিন ভাই এর জন্য আমাকে তৈরি করেছে। তো ইটস বিগ অ্যাচিভমেন্ট। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আজকে আপনার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। জি। আচ্ছা, তো আমরা আলোচনায় ফিরে যাই। আমি যেটা বলছিলাম, এক সময় একটা শাসক শ্রেণীর ঔপনিবেশিক শাসকদের তৈরি করা আইন ছিল, যেন কোনো বক্তব্য তাদের
বিরুদ্ধে না যায়, তাদের শাসন ক্ষমতার জন্য কোনো একটা ঝুঁকির মধ্যে না পড়ে, সেই জন্যই করা হয়েছে। সেটা এখন একটা স্বাধীন দেশে উন্নত একটা প্রযুক্তি, যেখানে সব সুলভ এবং মুক্ত একটা পরিবেশে কেন সেটা থাকবে এরকম বিবর্তনমূলক, এটা নিয়ে কথাবার্তা হয় আর কি। বা সেটার কতগুলো যদি প্রায়োগিক কিছু ব্যাপার থাকতেই পারে, সেগুলো অন্তত সেদিকেই সীমাবদ্ধ থাকলো, আর বাকি জিনিসগুলোতে আমরা না দেখলাম আর কি, শিল্পী স্বাধীনতার ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিলাম আর কি। আপনি কি বলেন? না, এখন আসলে আমি যেটা বলছিলাম যে আজকের এই বিশ্বে এসে, এই সময়ে এসে আমরা শুধু সিনেমার জন্য, পার্টিকুলারলি সিনেমার জন্য কেন সেন্সর রাখবো? আমার প্রশ্নটা ওইখানে। মানে ঠিক আছে, যদি সেন্সর করতেই হয়, যা মোটিভ অফ দ্য সেন্সর ওয়াজ টু not to allow that kind of content things যেটা মাস পিপলের মনোজগতিক জায়গাটাকে চেঞ্জ করে দেয়। আপনি শাসক গোষ্ঠী বলেন বা যাই করেন, মূল কথাটা হচ্ছে রাষ্ট্র বা সমাজে যাতে ক্ষতি না হয়, সেটা ছিল মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যে এসে এখন কিছুই সেন্সর হয় না, মাস পিপলের কাছে যা কিছু যায়। ইউটিউব সেন্সর হয় না, বিজ্ঞাপন সেন্সর হয় না, নাটক সেন্সর হয় না, আর সেন্সর হলো এখানে শিল্পীরা থাকে মূলত এই বোর্ডে, কিন্তু দেখা যায় একজন আমলা এসে করছে, যিনি চলচ্চিত্র সে অর্থে বোঝেন না, তাই না? যাই হোক, মানে সিনেমা শুধুমাত্র সিনেমার জন্য সেন্সর করার যৌক্তিকতাটা আর কতটুকু প্রয়োজন আছে সেটা একটু ভাবার বিষয় আছে। আমি বলছি না যে প্রয়োজন নাই, সেটাকে প্রাসঙ্গিক করতে হবে, তাকে যৌবুজি করে তুলতে হবে আসলে। এটা একটা ভাবার জায়গা, যেটা নিয়ে ভাবা যেতে পারে, আমাদের ভাবা উচিত আর কি, আমি মনে করি। এর পরের প্রশ্ন আমরা যাই। হ্যাঁ জি বলুন। না না বলেন না। হ্যাঁ না, আর হ্যাঁ, আমরা যেহেতু অনেকগুলো প্রশ্নে কথা বলবো, আমি পরেরটাতে যেতে যাচ্ছি, চলচ্চিত্র সংসদ আন্দোলনের বিষয়টা। আপনি নিজে যেহেতু চলচ্চিত্র আন্দোলন করেছেন এবং ভেতর থেকে একটা তাগিদ থেকেই করেছেন, এখনো সেটাকে নিজের মতো করে রেখেছেন চেতনার মধ্যে। চলচ্চিত্র সংসদ আন্দোলন তো অনেক বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল। এখন বাস্তবতা পাল্টে গেছে, নতুন প্রযুক্তি এসে গেছে, ছবি দেখার সুযোগ অনেক বেড়েছে। এখন চলচ্চিত্র আন্দোলনটাকে আমরা কিভাবে আবার সংজ্ঞায়িত করবো, বা এর ভূমিকা, এর কার্যকারিতা, এর প্রাসঙ্গিকতা, এর প্রয়োজনটাকে কি নতুন ভাবে একটু দেখার বা পুনর্মূল্যায়নের কি কোনো সুযোগ আছে? আপনি এটা নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তা থাকলে সেটা যদি একটু ভাগ করে নিতেন আমাদের সঙ্গে। দুইটা জায়গা আমার কাছে মনে হয়। এখন আমরা যখন চলচ্চিত্র সংসদ আন্দোলন করেছি, আমরা তো করেছি মোর্শেদ ভাই, তারেক ভাই, এনাদের হাত দিয়ে। তখন চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল জায়গাটা ছিল, একটা হচ্ছে দুইটা ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ শিক্ষা, আরেকটা হলো চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাপনা করা, এবং চলচ্চিত্রের সাথে এই প্রদর্শনের সাথে সাথে চলচ্চিত্রের সম্পৃক্ত যে শিক্ষা বিষয়গুলো থাকতো সেগুলোকে আমাদের বিভিন্ন রকম ওয়ার্কশপ বা সেমিনার, সিম্পোজিয়াম এগুলো করা। এবং এটা নিয়ে আমরা নানা ভাগে বিভক্ত হতাম। লাইক আমরা পোস্টার নিয়েও কাজ করেছি, সিনেমার পোস্টার নিয়ে অনেক ওয়ার্কশপ করেছে। তো সেটা একটা যুগ ছিল, সেটা একটা সময় ছিল। এখন আমার মনে হয় 2020 সাল অতিক্রম করার পরে আজকে আমরা এই সময় এসে চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল জায়গাটা হওয়া উচিত যে চলচ্চিত্রের কারিগরি শিক্ষা। এই আন্দোলনের মূল জায়গাটা হওয়া উচিত যে যেই জায়গা থেকে আমরা পিছিয়ে পড়েছি, যে আমরা যারা চলচ্চিত্র সংসদ আন্দোলন করি বা করতে চাই, বা আমরা যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করার স্বপ্ন দেখতাম, সেটার সাথে কিন্তু আমাদের বাণিজ্যের অংশটা চলে না। ফলে কি হয়, আমাদের সিনেমা এখন একটা খুব ভালো কথা বাজারে চলে যে হিট সিনেমা, যে আপনার সিনেমা কি ব্যবসা সফল, এই প্রশ্নটা করা হয়। মানে এই প্রশ্নটা খুব কম মানুষ করে যে আপনার সিনেমা কতটুকু ভালো সিনেমা। এখন ভালো সিনেমার খুব কম প্রয়োজন হয়, ব্যবসা সফল সিনেমার অনেক বেশি প্রয়োজন হয়। যে এটা কেন প্রয়োজন হয় সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে এটা একটা সম্পর্ক আছে। তো চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে সম্পর্কটাই তো এইখানে, সেটাই জানতে চাইছি, তাদের ভূমিকার বিষয়ে জানতে চাইছি। এখন তাদের ভূমিকাটাই তো এখানে, চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভূমিকাটাই তো এখানে আনতে হবে। যে আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলনে চলচ্চিত্র মানে যারা এখন আগামী দিনে চলচ্চিত্র নির্মাতা আসবে, তাদেরকে প্রথমেই আসতে হবে, এখন মনে হয়, আমার কাছে মনে হয় তাদের দায়িত্বে আনতে হবে যে তারা সেই সকল চলচ্চিত্র নির্মাণ করার চেষ্টা করবে যে সকল চলচ্চিত্র একদম নির্দিষ্ট শ্রেণীগোষ্ঠীর চলচ্চিত্র না। মানে আমি যদি খুব মানে আক্ষরিক অর্থে আপনাকে বোঝানোর চেষ্টা করি, আমি কোনো নাম মেনশন করব না, মানে নির্দিষ্ট
দেশ বা নির্দিষ্ট জায়গা থেকে স্পন্সর পেয়ে বা ফান্ড পেয়ে এক ধরনের সিনেমা নির্মাণ করে সেই সিনেমাকে কখনোই বাংলাদেশ বা কোনো বিশেষ ইয়েতে যে ইন্ডাস্ট্রিতে রোল না করে না চালিয়ে একরকম শুধুমাত্র মানে ধরেন বিভিন্ন দেশের ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড কিংবা ওই বিশেষ ফান্ড থেকে টাকা পেয়ে বিশেষ একটা এক ধরনের সিনেমা নির্মাণ করার চেষ্টা করার মধ্যে দিয়ে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে যেটা হবে যে মেধাবী চলচ্চিত্র নির্মাতারা মূল চলচ্চিত্রের যে ধারাবাহিক ফ্লোটা সেই ফ্লো থেকে দূরে সরে যাবে। এবং যেটা হয়েছে কি, যেমন ধরেন আমাদের মূল ইন্ডাস্ট্রিতে মানে একেবারে মূল ধারার চলচ্চিত্রে কিন্তু আমরা কখনোই সেইভাবে সেই অর্থে মোর্শেদ ভাইকে বা তানভীর ভাইকে বা তারেক ভাইকে মানে সেভাবে খুব বড় আকারে পাইনি মূলধারা চলচ্চিত্রের নির্মাণের জন্য। আমরা অধিকাংশ বেশ কয়েকটি মূলধারা চলচ্চিত্র নির্মাণ করেছেন তারা, কিন্তু তারা যদি মূলধারা চলচ্চিত্রের হালটা নিতেন, দায়িত্বটা নিতেন, তখন থেকে ৮০ সালের মাঝামাঝি থেকে বা ৯০ সালের মাঝামাঝি থেকে আজকে বাংলাদেশের চলচ্চিত্রের চেহারাটা হয়তো অন্যরকম হতে পারত। আমি বলছি ওই শূন্যতাটা পূরণ করার এবং একটা জায়গা থাকতে পারে। এখনকার চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বের যারা আছেন তাদের মূলধারা চলচ্চিত্রের নেতৃত্বে আসতে হবে, এই দৃষ্টিভঙ্গিটা রাখা উচিত। এবং তার জন্য তাদের যা যা প্রস্তুতি, এবং সেই প্রস্তুতির মধ্যে অবশ্যই আমাদের সময় খালি মাত্র আমরা শিক্ষার প্রস্তুতি নিতাম, পড়াশোনার প্রস্তুতিটা নিতাম। এখন একটা প্রস্তুতি একটা বড় অংশ হচ্ছে আন্তর্জাতিক বাজারের দৃষ্টিভঙ্গিটা তৈরি করা, এমন ভাবে কন্টেন্ট চুজিং করা যে কন্টেন্টটা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বাজার। সেটা আপনি নির্মাতাদের কথা বলছেন, কিন্তু চলচ্চিত্র আন্দোলন কর্মী মাত্রই তো নির্মাতা হবে না, সেটা একটা বিষয় নিশ্চয়ই আছে আর কি। কিন্তু এছাড়াও আমি আপনি সংসদ আন্দোলনের কথা বলছেন, আমি সরি আমি একটু ওদিকে ঠিক আছে, আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আমার বিবেচনা আপনি যে দুটো কথা বললেন, একটি হচ্ছে চলচ্চিত্র সংসদের ছবি দেখানোর, ভালো ভালো ছবি দেখানোর সুযোগ ছিল না, দেখানোর আয়োজন করতে। আরেকটা হচ্ছে যে কর্মশালার ভিতর দিয়ে তাদের প্রাযুক্তিক জ্ঞান, কারিগরি জ্ঞান এইসব দিয়ে তাদের তৈরি করতে ছবি নির্মাণ। এখন আর এই দুটারই হয়তো কোনো প্রয়োজন নেই, কারণ এটার জন্য অনেক ইনস্টিটিউট হয়ে গেছে, প্রচুর ফিল্ম ইনস্টিটিউট। এটাও চলচ্চিত্র কর্মীদেরই দাবি ছিল, একটা ইনস্টিটিউট হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ হয়েছে, অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফলে আমি ওইদিকেই যাই। আর ছবি দেখানোর ব্যাপারটা সেটা নিয়ে আমাদের ভাবা যেতে পারে, কারণ ছবি হয়তো বা সবাই দেখছে ওটিটিতে বা ল্যাপটপে, মোবাইলে বা স্ট্রিমিং এ দেখছে, সেটা সত্যিকার অর্থে ছবি দেখার যে আবহ, ছবি দেখার যে স্বাদ, ছবিকে অনুধাবন করা, অধ্যয়নের, সেটা নিশ্চয়ই ওখান থেকে পাওয়া যায় না। সেটা একটু আলাদা করে সবাই মিলে নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে ছবি দেখার, বড় পর্দার ছবির পরে সেটা নিয়ে আলাপ আলোচনা করা, যেটা চলচ্চিত্র সংশোধন করতো, এই কাজটা তো একেবারেই নাই হয়ে গেছে। আর চলচ্চিত্র দেখা যে একটা সামাজিক একটা অভিজ্ঞতা, সবাই মিলে একসঙ্গে দেখা, সেটাও কমে যাওয়াতে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে আমার মনে হয় ছবি দেখানোর ব্যাপারটা তারা আরো নতুন করে ভাবতেই পারে আসলে, সুন্দর করে যদি ভালো ভালো ছবি আলোচককে দিয়ে সুন্দর করে সূচনা করে পরে আলোচনাতে করে, আমার মনে হতে পারে। কারণ এই জন্যই বলছি, এখন বলা হয়ে থাকে যে আমাদের ভালো ছবির দর্শক কমে গেছে, অর্থাৎ ভালো ছবির দর্শক তৈরি করার ক্ষেত্রেও চলচ্চিত্র সংসদ আন্দোলন যথেষ্ট ভূমিকা রাখতে পারে, রাখা উচিত। পাশাপাশি চলচ্চিত্রের সামগ্রিক পরিমণ্ডল নিয়ে যে অনাচারগুলো হয়, যেই নানা ধরনের আমরা কথা উঠে, যে নানা ধরনের বিতর্ক হয়, সীমাবদ্ধতা হয়, সেগুলো নিয়ে হয়তো তারা দলীয়ভাবে কাজও করতে পারে। এটা দাবি দেওয়া অর্জন, যেমন এখন একটা খুব বড় দাবি উঠেছে যেটা চলচ্চিত্র কেন্দ্র করা, ঢাকা শহরে বা বড় বড় কেন্দ্র করা, এই দাবিগুলো কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলন গঠিত করতে পারে। কিন্তু দুঃখজনক দেখছি যে চলচ্চিত্র আন্দোলনটাই একেবারেই সীমিত হয়ে গেছে বাংলাদেশে, এখন প্রায় নেই বললেই চলে আর কি। হ্যাঁ, এইটা তো একটা আমাদের বিরাট অর্জনের জায়গায় বিশাল একটা ঐতিহাসিক ভূমিকা ছিল। সেই জন্যই বলেছেন এটাকে আবার নতুন করে জাগানোর কোনো সম্ভাবনা আছে কিনা, কিভাবে এটাকে আবারও প্রাসঙ্গিক করে তোলা যেতে পারে। যাই হোক, আমি তাহলে ওই প্রশ্নটাতেই যাই তাহলে, যে এই যে চলচ্চিত্র নির্মাণের জন্য যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়ে গেছে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, সেই প্রতিষ্ঠানগুলো আমাদের প্রত্যাশা কতটা মেটাচ্ছে, তাদের নিজেদের মধ্যে কি সংকট সম্ভাবনা আছে, এবং তার সুফল আমরা পাচ্ছি কিনা বা কবে নাগাদ পেতে পারি, তার জন্য কি করা যেতে পারে বলে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনার মূল্যায়ন বা পর্যবেক্ষণ। টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু এই যে বিএসটিআই মানে আমি এই যে প্রতিষ্ঠানগুলো হয়েছে সরকারের, বিশেষ করে আমি এগুলোর কোনোটারই ভিতরটা আমি খুব বেশি অবজারভেশন করার সুযোগ পাইনি। মানে কিভাবে পড়ায়, কিভাবে কোর্সগুলো করায়। আমার প্রতিষ্ঠানে তাদের কয়েকজন ছাত্র আমার সাথে কাজ করে, আমরা কলিগ, তাদের কাজ দেখে বুঝতে পারি। কিন্তু সেই অর্থে যে এদের কোর্সগুলো কিরকম ভাবে ডিজাইন করা হয়, কিভাবে পড়ায়, আমি শুনেছি কয়েকজন যারা আমারও শিক্ষক ছিলেন তারা ওখানে পড়ান,
যেমন মানজির হাসিন, মুরাদ ভাই পড়ান, এগুলো খুব ভালো। যখন শুনতে পাই যে মুরাদ ভাই কোথাও আছেন বা অনুপম স্যার কোথাও আছেন, এগুলো যখন শুনি তখন বুঝতে পারি যে হ্যাঁ, এই জায়গাগুলোতে ভালো কিছু হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব একটা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাইনি যে এই প্রতিষ্ঠানগুলো কতটুকু আমাদের নতুনদেরকে সেই জায়গাটা করে দিচ্ছে। তবে আমি আমার খুব সীমাবদ্ধ যাতায়াত বা যোগাযোগের মধ্যে দিয়ে আমি দেখি যে এই সকল জায়গা থেকে 2-1 জন বা 3-4 জন কিছু কিছু শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি ফিল্মের জন্য অনুদান পেয়েছেন বা বিভিন্ন জায়গায় প্রডিউসার পেয়েছেন। তখন আমি বুঝতে পারি যে এখান থেকে বেশ কিছু মেধাবী কেউ কেউ বের হচ্ছে। এটা খুব ভালো একটা সাইন। কিন্তু আপনি যে কথাটা বললেন যে আমরা ধরেন আমার নিজের ব্যক্তিগত কথাই যদি বলি, আমরা ধরেন 2001 সালে বা 2 সালে যেই ধরনের চলচ্চিত্র নির্মাণের বা নির্মাণ না হোক, শিক্ষার যে কেন্দ্রের কথা ভাবতাম এবং সেই যে জোয়ারটার কথা ভাবতাম, সেটা আমি চোখে এখনো মানে সেই অর্থে আমার পড়েনি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে চলচ্চিত্র নির্মাণের জন্য যে টেকনোলজির নো হাউটা যেটা জানা দরকার, সেই আমরা যতটুকু আমি জানি যে এফডিসিতে অনেক কারিগরি মানে অর্জন অনেক হয়েছে, শুনেছি আমি যে অনেক ভালো ক্যামেরা এসেছে, অনেক ভালো এডিটিং প্যানেল এসেছে, অনেক ভালো কালার কারেকশন এসছে, এগুলো সবই শুনেছি আমি। কখনো আমার সেভাবে কাজ করার সুযোগ হয়নি। বাট কিন্তু যেটা বলতে চাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো যেভাবে চলচ্চিত্র নির্মাতাদেরকে এগিয়ে এসে একটা বড় জায়গাকে সাপোর্ট দেবে, এরকম কিছু আমার খুব একটা এখনো পর্যন্ত চোখে পড়েনি। এটা আমার নিজেরও ব্যর্থতা হতে পারে যে আমি হয়তো সেই সুযোগটা খুঁজে বের করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা হতে পারে, কিংবা অনেকে হয়তো সেটা পেয়েছে। তবে আপনি আমার প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে কিনা আমি বলতে পারবো না। আমার স্বপ্নের যে জায়গাটা ছিল 2001-2002 সালে, যে চলচ্চিত্র আন্দোলনের কর্মী হিসাবে যে চলচ্চিত্রের যে সৃষ্টিশীল পরিবেশ বাংলাদেশের জন্য তৈরি করা, সেটা আমার মনে হয় যে এখনো অনেক দূর যেতে হবে। এবং সেটা দূর যাওয়ার জন্য আমি সঠিক উপদেশ বলার মানে উপদেশ মানে কি, আমি সঠিক জ্ঞান দেওয়ার মতো জ্ঞানও রাখি না যে কি করলে কি হবে। তবে এইটুকু বলতে পারি যে আমাদের একটা বড় ক্রাইসিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যারা চলচ্চিত্র নির্মাণ করতে চান তাদের চলচ্চিত্রের ব্যাপারে দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য। এটা আমি একটু খেয়াল করে দেখি যে চলচ্চিত্র নির্মাণের জন্য একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষাটা আমি অনেক ক্ষেত্রে একটু কম দেখি যে কম হয়ে যায়। এবং সেক্ষেত্রে বরং ফাঁকে মানে অনুষঙ্গ পেলে অন্য কোনো একটা কাজ করে ফেলা বা অন্য একটা এর সাথে যুক্ত হওয়া, তাতে একটু আমার মনে হয় যে মূল ধারা থেকে সরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমাদের সবচেয়ে বড় ক্রাইসিসটা আমার কাছে মনে হয় যে এই যে এবার যে সরকারি অনুদান দিল, এটা 20টা যে অনুদান দিল, এটা বেশ বড় বাজেট। সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে যে সরকার বা এই প্রতিষ্ঠানগুলো আমাদের যে সাহায্যগুলো করতে পারে, আমি যতটুকু জানি নিমকো বা থেকে ছোট ছোট ফিল্ম মেকিং এর জন্য ফান্ড করে, ছোট ছোট। এইগুলোকে যদি একটু বড় করা যায়, মানে এই ফান্ডটাকে যদি ধরেন 10,000 টাকার ফান্ড দেয় বা 20,000 টাকার ফান্ড দেয়, এটাকে যদি আরেকটু 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 3 লাখ টাকা করা যায়, তাহলে কিন্তু একজন ফিল্ম মেকার তার ডেবু ফিল্মটা করে ফেলতে পারে। মানে ইভেন তার সমস্ত সাপোর্ট নিয়েও, তার ক্যামেরা, তার এডিটিং প্যানেল নিয়েও তার এটা করে ফেলতে পারে। তো মানে চলচ্চিত্র আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে চলচ্চিত্রের এই কোর্সগুলোতে, মানে সেটা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে করুক না কেন, এই কোর্সগুলোতে কোনো একটা জায়গায় ইন্টারেক্টিং কোর্স হওয়া উচিত। মানে শুধুমাত্র আমাদের শিক্ষক আমাদের যা আছে তাই দিয়ে এখানে সীমাবদ্ধ না করে, যদি আমরা এই দরজাটাকে একটু খুলে দিই, আমরা আন্তর্জাতিক শিক্ষকদের আনার সুযোগ করে দিই এবং আমাদের ছেলে মেয়েদেরকেও আন্তর্জাতিক লেভেলে ওই কোর্সের সাথে মানে যুক্ত করতে পারি। ধরেন উদাহরণ হিসেবে যদি আমি বলি, আমাদের নিমকো বা এদের কারোর সাথে যদি SRTF এর সাথে যদি আমরা মানে কি বলে এটা ক্রস ভিজিটের ব্যবস্থা করি বা ক্রস, একবারই সম্ভব, এটা বাড়ির পাশে এমন কোনো দূরেরও নয়, কলকাতা মানে একটা ক্রস ভিজিট করলাম বা একটা ক্রস এক্সচেঞ্জ প্রোগ্রামও বলে অনেক সময়, এক্সচেঞ্জ প্রোগ্রাম করলাম, এক্সচেঞ্জ ফিল্ম মেকিং করলাম, শিক্ষকরাও আসলো। হ্যাঁ, শিক্ষকরা আসলো। হ্যাঁ, এটা যদি করি তাহলে মনে হয় আমাদের দরজাটা অনেক বড় হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিয়েছেন। আসলে আমাদের করা দরকার। আমাদের শুধু নিজেদের মধ্যে আটকে থাকলে হবে না, পৃথিবীটা যে আরো বড়, হ্যাঁ,
সেটা একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিতর দিয়ে যেন তারা অর্জন করতে পারে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি, সবচেয়ে বড় কথা, যে ইন্ডাস্ট্রি ভালো, মানে যেই নদীতে পানির জোয়ার থাকে সেই নদীতে ময়লা কম থাকে, এটা আমরা সবাই জানি। তো যে ইন্ডাস্ট্রিতে নিয়মিত সিনেমা বানানো হয়, লাইক মুম্বাই, লাইক ক্যালকাটা, লাইক তামিল, আমার পাশের দেশটাই কথাই বলছি, অনেক দূরে না যাই, ইউরোপ আমেরিকা তো অনেক দূরের হয়ে গেল। এই যে পাশে যে 3টা ইন্ডাস্ট্রি রেগুলার সিনেমা বানাচ্ছে, যেখানে রেগুলার সিনেমা বানানো হয় সেখানে কিন্তু প্রচুর ফিল্ম মেকারের জন্ম হয়, কনসেপ্টের জন্ম হয়, নতুন টেকনোলজির ইউজের নতুন টেকনোলজির অ্যাডাপ্টেশনের জন্ম হয়, নতুন নতুন এক্সপেরিমেন্টাল জন্ম হয়। এগুলো কিন্তু আমরা অনেক, মানে আমরা কিন্তু এখনো মানে কিছুটা, আমি বলবো অন্যভাবে নিয়ে না, কিছুটা সনাতনী পদ্ধতিতে চলচ্চিত্র শিক্ষাটা এখনো আমরা ধারণ করি। আমার মনে হয় ওই নতুন ভাবনা চিন্তা করার সুযোগ আছে আর কি। হ্যাঁ, আমাদের যদি একটু এক্সচেঞ্জ করা যেতে পারতো তাহলে ওটা হয়তো। আর একটা না, আপনি একটা প্রসঙ্গটা তুলেও আবার এটা আমরা সরে গেলাম এফডিসি প্রসঙ্গটা। আমি এমনি নিজেই এই প্রসঙ্গটা তুলতাম, তো আপনি যদি এটা তুললেন, আমি এখানেই এই মুহূর্তে আলোচনাটা সেরে ফেলতে চাই। 1 নম্বর হচ্ছে যে এফডিসি বিষয়ে আপনি বলছিলেন যে মোর্শেদ, তানভীর এরা এফডিসিটাকে ঠিক সেইভাবে ওন করেনি, যদি করতো তখনই আর কি, তাহলে হয়তো আমাদের ছবি পাল্টে যেতে পারতো আর কি। আসলে আমি ওন করিনি বলতে চাইনি আলম ভাই, আমি বলতে চাইছি যে না ঠিক আছে, আমি প্রশ্নটা শেষ করে ফেলি, তাহলে একসঙ্গে মিলিয়ে বলেন আর কি। তো তার জন্য কোনো বাধা কি ছিল কিনা, সে বাধা অতিক্রম করা যায় কিনা, এখন কি অবস্থা, এখনো কি সেটা সুযোগ আছে কিনা? আপনি এই যে বললেন যে এত ভালো ভালো যন্ত্রপাতি এসছে, সেগুলো ব্যবহার করার সুযোগ আছে কিনা? এখন তো এফডিসি বলতে গেলে একটা মৃতপ্রায় জায়গা, মানে সেই অর্থে তো কোনো কাজই হচ্ছে না, বা উল্লেখযোগ্য কোনো কাজ তো হচ্ছে না। সিনেমা হলই নাই এখন বাংলাদেশে, সিনেমা হল কমতে কমতে 60টা না 62টাতে নেমে এসছে আর কি। অথচ এটা বিশাল স্থাপনা, খুব বড় একটা কিছু, ওইটাকে ঘিরে সামগ্রিকভাবে সবাই মিলে, মূলধারা শুধু না, বাণিজ্য ধারার না, বিকল্প ধারার, আপনারা যারা আছেন মধ্যবর্তী, সবাই মিলে ওটাকে ঘিরে কি নতুন ভাবে কোনো একটা কর্মপরিকল্পনা নেওয়া যেতে পারে, যাতে করে যার ফলাফলটা, ইতিবাচক ফলটা আমাদের চলচ্চিত্র শিল্পের মধ্যে পড়ে এবং আমাদের চলচ্চিত্র শিল্পটা উপকৃত হয়? আপনার কোনো চিন্তা আছে এই বিষয়ে? আসলে এই প্রশ্নটা না, মানে এই সাবজেক্টটা নিয়ে আমার মনে হয় আমিও 1996 সাল থেকে আমি নিজেও বহুবার প্রশ্ন নিজে করেছি বহু মানুষকে, এই একই প্রশ্ন। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে কালের পর কাল, যুগের পর যুগ একই প্রশ্ন আমরা আসলে করে যাচ্ছে। আপনি আজকে আমাকে চলচ্চিত্র নির্মাতা হিসাবে প্রশ্নটা করলেন, মানে আপনিও চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন আন্দোলন কর্মী, আমিও কর্মী। আমরা দুজনই কিন্তু এই জায়গাটার প্রতি, মানে এফডিসির প্রতি যথেষ্ট আস্থা এবং বিশ্বাস রাখি। মানে মূলত রাখতে, আমরা আমাদের স্বপ্নের বিশ্বাসের জায়গাটা রাখি। এবং এটার নাম হচ্ছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, নামের মধ্যেই আছে বঙ্গবন্ধু এটার স্বপ্নদ্রষ্টা। এক্স্যাক্টলি, আমাদের জাতির পিতার স্বপ্নের জায়গাটা কিন্তু এখানে, যে স্বপ্নটা উনি ধারণ করতেন, আমি বিশ্বাস করি সেই স্বপ্নটা একটু এরকমই ছিল, ডেভেলপমেন্ট কর্পোরেশন, নট মেকিং কর্পোরেশন। ইট ইজ নট এ ফিল্ম মেকিং কর্পোরেশন। এটাকে এখানে সবচেয়ে বড়, মানে ওই যে আবার নাম নিয়ে যে কথাটা আপনি সেন্সরের কথা বললেন, ওইখানে আবার আসতে হয় যে এই নামটাও যদি সেন্সর না হয়, যদি অন্য কিছু হতো, যেমন যেতেও ভালো লাগতো, বলতেও ভালো লাগতো, মানে এদের সবার সাথে সবকিছু একটু অন্যরকম অনুভূতিও কাজ করতো, তেমনি ফিল্ম মেকিং কর্পোরেশন তো না, এটা তো ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। ডেভেলপমেন্টটা কোথায়? দিস ইজ এ কর্পোরেট বডি ওয়্যার বাই, যেখানে চলচ্চিত্রের সকল সম্ভাবনাকে এক্সপেরিমেন্ট করে দেখার সুযোগ থাকবে। তো সেই ডেভেলপমেন্টের জায়গাটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র মেকিং এর জায়গাটা, বাণিজ্যিক একটা প্রতিষ্ঠান ভাড়া দেবে, যন্ত্রপাতি স্টুডিও ভাড়া করবে। একদমই তাই। এটা তো যন্ত্রপাতি ভাড়া দেওয়ার জায়গা না, এটা সেটা আরো বৃহৎ একটা যন্ত্রপাতি ভাড়া দেওয়ার জন্য তো এজেন্সি আছে। এক্স্যাক্টলি, মানে যন্ত্রপাতি ভাড়া দেওয়ার জন্য তো ওই যে কাকরাইলের মোড়ে এজেন্সি আছে, তারপর আপনার মণিপুরি পাড়া এজেন্সি আছে, সব বিভিন্ন রকম এজেন্সি আছে। আমি একটা জিনিস ভাবি, আপনার সঙ্গে শেয়ার করছি, আর দেখেন এটা আপনারা আর ছড়াতে পারেন কিনা, যে আমি এখানে কয়েকজন অতিথি এসে তারা নিজেরাও বলে গেছেন, যেমন একজন হায়দার রিজভিয়া, বাংলাদেশের অন্যতম প্রবীণ একজন চলচ্চিত্র নির্মাতা, উনি বলছিলেন যে এই যে নিমকোতে যে বিসিটিআই এর অফিস করা হয়েছে, বিসিটিআই ভবন তো নিমকোর ভিতরে, 5 তলা না 6 তলায় আর কি, আলাদা কয়টা রুম ভাড়া নিয়ে করছে। তো সেখানে তো আমরা যে খুব আমাদের ভালো লাগে না, কারণ ওই পরিবেশটা পাই না। 5টা পরে লিফট বন্ধ করে দেয়, আমরা 5টার মধ্যে ক্লাস শেষ করে দিতে হবে। আমার ইচ্ছা করে আমি সন্ধ্যার পর আরো থাকবো, ছাত্রদের সঙ্গে গল্প করবো ক্যাফেটেরিয়া, ওই পরিবেশে সেখানে নেই।
কিন্তু আসলেই কিন্তু একটা ফিল্ম মেকিং ইনস্টিটিউটে কিন্তু ওই রকমই একটা পরিবেশ থাকা উচিত, অতটা পুনের মতো বা এসআরএফ না হোক, অন্তত এটা ইন্ডিপেন্ডেন্ট পরিবেশ থাকবে। এফডিসির মধ্যে এত বড় জায়গা, এত বড় স্থাপনা, এত কিছু পড়ে আছে, ইনস্টিটিউটটাকে তো এফডিসির একটা অংশে আমরা করতে পারি না? করলে কিন্তু পারস্পরিক ভাবে হতো, এরা কিন্তু হাতে কলমে কাজ শেখা শুরু করে পেত, মূল ধারার বাণিজ্যিক ধারা ওরা সেখান থেকে তাত্ত্বিক সহযোগিতা পেত, আদান প্রদানের ভিতর দিয়ে কিন্তু এটা আমরা মনে উভয়ই লাভবান হতো। ফলে এই 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 প্রস্তাবটা আমি দিয়েই রাখতে চাই, কিন্তু আলাদা বিল্ডিং যদি নাও করতে চাই, এফডিসির একটা জায়গা অংশ নিয়ে ফিল্ম ইনস্টিটিউট হতে পারে কিনা বিসিটিআই। আমি এটা শুনেছি যে আমাদের একটা আরেকটা বড় ফিল্ম ইয়ে হচ্ছে, ফিল্ম সেন্টার নাকি হচ্ছে নাকি একটা বড় প্রায় 100 বিঘা জমি নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফিল্ম রামোজির মতো একটা ফিল্ম সেন্টার হচ্ছে আমি শুনেছি, টাঙ্গাইল বা গাজীপুরের দিকে। আমি সঠিক তথ্যটা আমার জানা নাই বলে আমি বলতে পারবো না, বাট ওটা যদি হয় সেটা তো হলে হবে, সেটা হবে রেসিডেন্সিয়াল হবে, সেটা আবাসিক রেসিডেন্সিয়াল একটা কিছু অন্য ব্যাপার আর কি। হ্যাঁ, সেটা হতে পারে হবে। সেটা হয়তো কিছু অর্থে আমাদের এই চলচ্চিত্রের এই যে নির্মাণের যে ক্যাপাসিটি সমস্যা সেটা হয়তো সমাধান হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন সেটা তো নিঃসন্দেহে মানে মানে সত্যিকার অর্থে বলতে কি যে আমি তো নিজে এফডিসি তে যাই, আমি তো চলচ্চিত্র এবং প্রযোজক দুটাতেই সদস্য, তো আমার দুটাতেই যাতায়াত করার সুযোগ সুবিধা হয়, ভোট দেওয়ার সুযোগ হয় মূলত আর কি, এছাড়া তেমন কোনো কারণে আমার যাওয়ার সুযোগ হয় না। তো আমার কাছে মনে হয়েছে যে এই আমরা যারা চলচ্চিত্র সংসদ আন্দোলন কর্মী বা একটু ভিন্ন ধারার চলচ্চিত্র দৃষ্টিভঙ্গি যেটা ভাবি, তাদের সাথে মূল ধারার যে এফডিসি যারা চলচ্চিত্র নির্মাতা তাদের যে দূরত্বটা ছিল সেটা গত কয়েক বছরে একটু হলেও কমেছে। এবং এই এই বিভিন্ন রকম কমিটির মধ্যে এই আপনি যে কথাটা বলছিলেন যে উভয়ের যে শেয়ারিংসটা সেটা কিন্তু বেড়েছে, একটু হলেও বেড়েছে। কারণ ওখানে আগের মতো পড়ে, ওখানে নিশ্চয়ই শিক্ষা দীক্ষা তাদেরও তো একটা আন্তর্জাতিক বিশ্বায়নের মাধ্যমে মনোজগতে একটা তৈরি হচ্ছে না, নতুন জায়গা অনেকটাই বেড়েছে এবং সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গিরও অনেকখানি পরিবর্তন হয়েছে। কিন্তু স্টিল দেয়ার আর লট অফ রুম টু ওয়ার্ক। মানে এখানে মানে এখনো পর্যন্ত যদি আমি জানি না আসলে এই কথাগুলো বলতেও একটা পর্যায়ে একটু ফ্রাস্ট্রেটেড লাগে যে আসলে কতবার বলা যায়, কত বছর ধরে বলা যায় যে এই জায়গাটাকে স্বর্ণভূমি বানানো যায়, যদি একটু চিন্তা করি একটু, এবং সেই সদিচ্ছা আমাদের আছে, আমি নিশ্চিত আছে, কিন্তু কেন বারবার এটা আটকে যায় আমি জানি না। আসলে এটা এই প্রশ্ন আর মানে কি বলবো, সামনে বছর কাউকে করতে না হয় না, কিন্তু এটা নিয়ে একটা কংক্রিট প্রস্তাবনা তৈরি করে আমি মনে করি চলচ্চিত্র কর্মীরাই বা চলচ্চিত্র নির্মাতারাই তৈরি করে যদি সামনে এগিয়ে নিয়ে যায়, তাহলে হয়তো তার একটা কথা না বলে শুধু একটা সত্যি একটা কিছু মানে প্রকল্প করে এগিয়ে নিয়ে গেলে হয়তো একটা ফল ফলতেও পারে আর কি। যাই হোক, আমরা কথা অনেক তো চলে এসেছি, মূল কথাটাই বলা হয়নি, যেটা সবসময় বলতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রের এখন সামগ্রিক স্বাস্থ্যটা কেমন, মানে আমাদের অর্জনের জায়গা, আমাদের অবস্থানটা কেমন দেখছেন আপনি, বা আমাদের সামনের দিনগুলোকেও আপনি কিভাবে দেখছেন সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান চলচ্চিত্রের অবস্থান নিয়ে, যে আপনার একটা মূল্যায়ন পাই। বাংলাদেশ যে কোনো দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় শক্তিশালী যে শক্তির যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে প্রযোজক। হ্যাঁ, মানে মূলধারার বলি বা আমাদের দেশ সৃজনশীল প্রযোজক যদি থাকে, যে কোনো দেশে যদি সুস্থ ধারার প্রযোজক থাকে, প্রযোজনা প্রতিষ্ঠান থাকে, সৃজনশীল প্রযোজনা প্রতিষ্ঠান থাকে, এবং তারপরে দর্শক, আমার কাছে এই দর্শকের কথা আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, তারপরে দর্শক, মানে দর্শক যদি ভালো সিনেমা দেখার জন্য প্রস্তুত থাকে আর প্রযোজনার প্রতিষ্ঠান যদি সেই সিনেমা নির্মাণের জন্য প্রস্তুত থাকে, তাহলে পরিচালক আমাদের আজকে আরিফিন বানাক, কালকে ক বানাক, খ বানাক, যেই বানাক না কেন, সৃষ্টিশীলতা সৃজনশীলতা এই পরিচালনা কেউ না কেউ গল্পটা নিয়ে আসবেই। একটা হচ্ছে দর্শক তৈরি করা, আর একটা হচ্ছে প্রযোজনা তৈরি করা। আমাদের সবচেয়ে বড় ক্ষতির জায়গাটা হয়ে গেছে আমাদের ক্যাপাসিটিতে ভীষণভাবে আমরা দুর্বল হয়ে পড়েছি। আমরা যে দর্শকদের জন্য সিনেমা বানাতে চাই সেই দর্শকরা, আর যাই হোক, এমন কোনো পরিবেশে যায় না যে পরিবেশে এসি থাকে না, এমন কোনো পরিবেশে যায় না যে পরিবেশে যে এমন কোনো সিনেমা হলে যায় না যে সিনেমা হলে যে চেয়ারটাতে
হেলান দিয়ে বসা যায় না, এমন কোনো সিনেমা হলে যায় না যে সিনেমা হলে পায়ের তলায় কার্পেট থাকে না, এমন কোনো সিনেমা হলে যেতে চায় না যেখানে বসলে একটা উই পোকা কিংবা তেলা পোকা কামড় দিতে পারে। এরপরও বারন্ত কিছু কথা আছে যে এমন পর্দায় দেখতে চায় না যে পর্দায় পানির পিক পড়া থাকে, কিংবা এমন কোনো সাউন্ডের মধ্যে শুনতে চায় না যে সাউন্ড একদিক দিয়ে বেরোয় আরেক দিক দিয়ে বেরোয় না, বা এমন কোনো সিনেমা হলে সিনেমা দিতে চায় না যেটা মাথার উপর দিয়ে পানির বৃষ্টি হলে মাথায় এসে পানি পড়ে। এইটা হচ্ছে বাংলাদেশের সিনেমা হলের কারেন্ট ক্যাপাসিটি, এক্সেপ্ট স্টার সিনেপ্লেক্স, হাতে গোনা 4-5টা, হাতে গুনে 4-5টা বাদ দিয়ে। এই সিনেমা হল দিয়ে আপনি কি সিনেমা দেখাতে চান? আপনি যদি আমাদেরকে সিনেমা বানাতে বলেন, আমরা যতই ভালো সিনেমা বানানোর চেষ্টা করি না কেন, আমাদের সিনেমা তো হচ্ছে অবশ্যই মধ্যবিত্ত দর্শকদের এবং তার উপরের জন্য। তারা তো সিনেমা হলে যে সিনেমা দেখবে না। আমাকে যেমন সব মানে প্রতিদিন আমাকে মোবাইলে রিপ্লাই করতে হয় গন্ডি কবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে অথবা ইউটিউবে আসবে। মানে এই প্রশ্নটা কেন একজন পরিচালককে উত্তর দিতে হবে? কারণ যখন গন্ডি হলে ছিল, হ্যাঁ বলেন, কিছু বলছেন? না না না, তো হ্যাঁ সেটা তো সমস্যা, বুঝতেই পারছি। আমি নিজেও বলেছি যে আমাদের হল নেই। এইটার সমাধান কল্পে আপনি কি দেখছেন? মানে দর্শকদেরকে হলে, হ্যাঁ এইটার সমাধান কল্পে আপনি কি দেখছেন আর কি? এই হলগুলো কে বানায়? এই যে কটা সিনেপ্লেক্স আছে, ওই ঘরনা সিনেমা হল যদি হয়, সেখানেই আবার কজন মানুষ যাবে? 1000, 1200, 700, 800 টাকা টিকিট কেটে তো ছাত্ররা যেতে পারবে না, সাধারণ মধ্যবিত্ত যেতে পারবে না। হ্যাঁ, অথচ তারা একটা বড় ভোক্তার অংশ। ফলে সেটা হয়তো একটা শুধু একটা সীমাবদ্ধ দর্শকদের থাকবে। মূলধারা দর্শকদের জন্য এই হলের যে সংকটটা আপনি দেখছেন, সেটা সমাধান কিভাবে আপনি চিন্তা করছেন? আমি আসলে দেখেন, এই যে কলকাতায় যে আইনক্স গুলো চলে বা সিনেপলিস গুলো চলে, তো এগুলো কিভাবে চলে? আপনি বিভিন্ন সময়ের টিকিটের কিন্তু দাম আছে। ছাত্রদের জন্য যে সকালের টিকিট 9টার শো, এটা টিকিট কিন্তু একদম হাফ। একটা সেকেন্ড, একটু চা কফি দাও না। হ্যাঁ, ওটা কিন্তু একদম হাফ। আবার রাত 12টার শো দেখেন, সেটা আবার হাফ। আপনি বাংলাদেশে তো রাত 12টার শোই নাই। আপনাকে মনেই করা হয় যে রাত 7টার পর থেকে বাসায় ফিরতে হবে। অথচ আপনি 60-এর দশকে, 70 দশকে, 80 দশকের রাত 12টার শোটা ছিল। এখন কেন বলবেন? আপনি একটা মানুষ ঘর অফিস থেকে বের হয়ে ট্রাফিক জ্যামটা ক্রস করে সে সিনেমা দেখবে, এটা কখন? 7টার শো? এটা সম্ভব? এটা সম্ভব? তার বাসায় যাবে, তার বাসার ফ্যামিলি একজন মেম্বারকে নিয়ে আবার সিনেমা হলে যাবে 7টার মধ্যে? এটা সম্ভব ঢাকা শহরে না চিটাগং শহরে? কোন শহরে? আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের প্রথমে হচ্ছে যে আমাদের হলগুলোকে তার স্বাধীনতা দিতে হবে, যে তার শো টাইমে স্বাধীনতা দিতে হবে। আপনি প্রথমেই বলে দেবেন যে আপনি সন্ধ্যা 7টার পর শো নামায় দিতে হবে, তাহলে তো সেই শো টাইম স্বাধীনতাই পেল না। তো তারও তো একটা লিমিটেশন আছে, তাকে তো ইমিডিয়েটলি টাকাটা মানে বের করে আনতে হবে। তাকে শো কমাই দিচ্ছেন আর আপনি তাকে আবার, সেটা তো হয় না। আপনি প্রথমত হলগুলোকে শো টাইমে স্বাধীনতা দিবেন, তারপরে দেবেন হচ্ছে হলের ক্যাপাসিটি গুলো ডেভেলপ করার সুযোগ। আপনি হলকে লোন দেন, আপনি সিনেমাকে শিল্প বলেন। আপনি সিনেমাকে তো লোন দেন না, শিল্প বলেন কেন? আপনি জানেন তো বোধহয় সিনেমাকে শিল্প বলে এটা নিয়ে প্রায় দাবি ওঠে একটা শিল্প ঘোষণা করা। আমার ঠিক পরিষ্কার ছিল না যে শিল্প ঘোষণা করলে কি কি লাভ আছে, কি কি শিল্পের মধ্যে অবশ্যই আপনি ব্যাংক লোন পাবেন। আপনি তো ব্যাংক লোন দেন না। আপনার এনবিআর একটা আইন আছে, আমি আইনটা এক্স্যাক্টলি বলতে পারবো না। আমি অত মানে খুব ভালো উকালতি শিখি নাই, কিন্তু আমি আইনটা শুনেছি। মোদ্দা কথা হচ্ছে যে আমাদের হলের ক্ষেত্রে একটা নতুন ভাবে, একটা বৈপ্লবিক ভাবে হল সংস্কার করা, হল নির্মাণ করা, হলের যেভাবে ব্যবস্থাপনা হচ্ছে, সময়, টিকিটের হার, এই নিয়ে একেবারে ঢেলে সাজাতে হবে পুরো ব্যাপারটাকে আসলে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে বোধহয়। আমি যতটুকু শুনেছি প্রায় 200টা নাকি উপজেলায় আমি শুনেছিলাম। হ্যাঁ, কোথাও দেখছি না, একসময় বেঙ্গল ফাউন্ডেশন যে তারা যে সিনেমা নিয়ে সরকার থেকে করছে না, তারাও আসলে বলেছিলেন যে তারা 1000 হল বানাবেন গোটা দেশে। আমি খুব খুশি হয়ে গেছিলাম, সেটা বড় সংকট। সরকার যদি বলে থাকে আসলেই করা হচ্ছে, শুধু সিনেপ্লেক্সের উপর ভরসা করে চলবে না, সরকারি ভাবেও কিছু মূলধারার হল হওয়া উচিত যেখানে সব মানুষ যেতে পারবে। এটা গেলে 1 নম্বর। 2 নম্বর আসছে আপনাদের উপরে। এখানে বলা হয়ে থাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 15 মিনিট মাত্র। হ্যাঁ না, যেটা বলছিলাম যে আমরা মনে করি ভালো ছবি বলাই মানে খুব শৈল্পিক ছবি বা তথাকথিত আর্ট হাউস ফিল্ম। হ্যাঁ, সেটা কিছু ছবি হবেই সবসময়, একজন ব্যক্তিগত করে করবেন, সেটা হয়তো বা
সব বেশি মানুষ দেখবেন না, তিনি চানও না, কিছু কিছু ফেস্টিভ্যালে যাবে, আন্তর্জাতিক দর্শকরা দেখবে হয়তোবা সেখানে। কিন্তু এর বাইরেও তো মূলধারার সুস্থ বিনোদনমূলক ছবি তো কত রকম ছবি হতে পারে, পারিবারিক ছবি, প্রেমের ছবি, হাসির ছবি, অ্যাডভেঞ্চারের ছবি, সায়েন্স ফিকশন, কত রকম ছবি হতে পারে, হ্যাঁ, গোয়েন্দা ছবি। এই ধরনের ছবিগুলো হচ্ছে, এগুলো যদি না হয় তাহলে সেই সাধারণ মধ্যবিত্ত দর্শক হলে যাবেই বা কেন? তারা গিয়ে তো সেই তথাগত এফডিসি ছবি, যে লাড়ে লাপ্পা ছবিগুলো দেখানোর জন্য যাবে না। তাহলে আপনাদের উপরে একটা বড় দায়িত্ব এসে গেছে কিন্তু চলচ্চিত্র নির্মাতাদের উপরে, তাদের দিগন্তটাকে আর একটু বিস্তৃত করার জন্য তাদের ছবির সংজ্ঞার মধ্যেও একটা পরিবর্তন আনতে হবে। আপনার কি মনে হয়? মানে আপনি যে জেনারেল কথাগুলো বলেন, এই জেনারেলটা আসলে ওই যে আবারও সেই একই মানে সীমাবদ্ধতা জায়গায় আমরা আটকে যাচ্ছি, যে এই জেনারেলগুলো তখনই সাকসেসফুল হয়ে উঠবে, এই জেনারেলগুলো তখনই সাকসেসফুল হয়ে উঠবে যখন এই জেনারেলগুলো দেখার জন্য যে নির্দিষ্ট দর্শকদের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতিটা তৈরি হবে। সেই প্রস্তুতি তো আমাদের আমরা করতে পারছি না। প্রস্তুতি আছে, একটা বড় মধ্যবিত্ত সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে সবকিছু থেকে, এই হল থেকে, ছবি থেকে, তার ঘরে ঢুকে গেছে। এখন আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, দ্বিতীয়ত ভালো ছবি নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা আমার জিজ্ঞাসা আপনার কাছেই, বিশেষ করে আপনার কাছে, যেহেতু আপনি ভারতীয় কুশীলবদের সঙ্গে কাজ করেন, ভারতীয় যারা চলচ্চিত্র অভিনেতা, দুটো ছবিতে কাজ করেছেন, ভুবন শুরু করেছেন, গণ্ডিত করেছেন। আমরা যদি আমাদের হলে ভালো ছবি পাই না দেখানোর জন্য, দর্শকরা যায় না, আমরা যদি ভারতীয় ছবি আনতে চাই, দেখতে চাই আমরা আর কি, সেখানে একটা দল বাধা দেয়, বিরোধিতা করে। আপনার কি অবস্থান, যে আমাদের হলে ভারতীয় ছবি যদি মাঝে মধ্যে আমরা দেখাতে চাই, বিশেষ করে বাংলা ছবি যদি অন্তত দেখাই আর কি, এখানে কি কোনো আপনি কোনো বাধার জায়গা দেখেন বা আপত্তির জায়গা দেখেন? তাহলে না হলে কেনই আপত্তিটা হচ্ছে, এই বিষয়ে আপনার একটা সত্যি সুচিন্তিত মতামত আমি প্রত্যাশা করছি। সুচিন্তিত কিনা জানি না, তো আমি আপনাকে একটা জিনিস বলি, আমার ভুবন মাঝির সিনেমা যখন রিলিজ পেয়েছিল, তখন বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমাটার পাশাপাশি রিলিজ পেয়েছিল। নাম শুনেছেন নিশ্চয়, এটা খুব বিখ্যাত ইংরেজি সিনেমা। আমার প্রচুর বন্ধু তার ফ্যামিলি নিয়ে ভুবন মাঝি দেখতে, যে স্টার সিনেপ্লেক্স থেকে ফোন করে বললো যে দোস্ত, আমি তো আসলে ভুবন মাঝি দেখার জন্য এসেছিলাম, বাট আমার বাচ্চাটা কোনোভাবেই ভুবন মাঝি দেখবে না, বিউটি অ্যান্ড দ্য বিস্ট দেখবে। আমি তো ভুবন মাঝি দেখতে বাচ্চা তো ভুবন মাঝি দেখবে, স্বাভাবিক, হ্যাঁ, বিউটি অ্যান্ড দ্য বিস্ট ওরা পরে আর ভুবন মাঝি দেখতে পারেনি, বিউটি অ্যান্ড দ্য বিস্ট দেখছে। গন্ডি সিনেমা যখন রিলিজ পেয়েছে, তখন আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল সিনেমার সাথে একই সাথে কম্পিট করেছি। ওই যে কি মালা লাল, ভুলে গেছি, বেশ কিছু ইন্টারন্যাশনাল সিনেমা। আমি বলছি প্রসঙ্গক্রমে যে আমরা যখন বাংলা সিনেমা এখনো রিলিজ করছি আলম ভাই, তখন কিন্তু আমরা একই সাথে চাইনিজ ইন্টারপ্রেশন টু ইংলিশ সিনেমার সাথে কম্পিটিশন করছি, হলিউডের সিনেমার সাথে কম্পিটিশন করছি, এবং বিভিন্ন দেশের এবং অ্যানিমেশন সিনেমার সাথে কম্পিটিশন করছি, করে বাংলা সিনেমাকে আমাদেরকে চালাতে হচ্ছে। সেটা বাংলাদেশে যতটুকুই চালাতে পারি না কেন, সেটা স্টার সিনেপ্লেক্স হোক, শ্যামলী হোক, যতটুকুই হোক না কেন, তো সেখানে হঠাৎ করে ভারতীয় সিনেমাকে ভয় পাওয়ার বা ভারতীয় সিনেমার পিছনে এভাবে দরকারটা কি? সিনেমা তো সিনেমা, ইজ এ কন্টেন্ট, ইজ এ স্টোরি, ওয়ে অফ টেলিং স্টোরি। আপনি ভারতের কোন চলচ্চিত্র নির্মাতা যদি তার গল্প আপনাকে বলতে চায়, আপনার সাহস থাকা উচিত সেই গল্পটা দেখতে দেওয়ার আপনার দর্শকদেরকে। আবার আপনারও সেই সাহসটা রাখা উচিত যে আপনার গল্প আপনি ভারতীয়দের দেখায় আসবেন। আমি ভুবন মাঝি 18টা সিনেমা হলে রিলিজ করিনি পশ্চিমবাংলায় একসাথে। আমাদের ভুবন মাঝি তো পশ্চিমবাংলা 18টা সিনেমা হলে রিলিজ পেয়েছে। আমরা সামনে গন্ডি সিনেমা কলকাতাতে রিলিজ করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, তো সো আমরা তো আরেকটা মিনিট, ওটা এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের তো এই মানে একেবারে এই মানে শুধুমাত্র, আর সবচেয়ে বড় কথা না, তাহলে এটার পিছনে কারণটা কি, মনস্তত্ত্বটা কি, কেন বাধা দিচ্ছে? এটা যে শুধু যে প্রোটেক্ট করার জন্য বলা হচ্ছে, আমাদের চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর জন্য, তার সেটাই একমাত্র কারণ নয়। এর পিছনে নিশ্চয় অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে। কারণ অনেক শিক্ষিত চলচ্চিত্রের অনেক নির্মাতাদেরকেও আমি দেখি সেখানে, এবং শিক্ষিত মানুষজন, সংস্কৃতি কর্মী, তাদেরকেও দেখি, হ্যাঁ, রাজনীতিবিদদেরকেও দেখি। সেই জায়গাটা আপনার কারণটা কি আসলে? মানে আমি জানি না, এগুলোর কোনো মানে হয় না। আপনি বাংলাদেশে যে কোনো নতুন টেকনোলজি আনেন, প্রথমে বলবে যে এটা, আপনি জানেন এই দেশের রেলগাড়িতে প্রথম প্রায় 50 বছর মেয়েদের উঠতেই দেয়নি, তাই না? এই টেকনোলজিটাই উঠতেই নিষেধ করছিল। মানে এখানে তো একটা বিরাট বড় একটা সমস্যা আছে। নতুন কিছু আসলে সেটা হচ্ছে মানে সেটাকে মানে রিসিভ করার মধ্যে টেন্ডেন্সি নেই। ভারতের সিনেমাতে 65 সাল পর্যন্ত নিয়মিত চলতো এক সময় আমাদের হলগুলোতে। আমার কথা হচ্ছে, আপনি ভারত কেন, আপনি ভারত বারবার
ভারত কেন বলছেন? আপনি সারা পৃথিবীর না সিনেমা না রিলিজ করে দেন। না, ওটা বলছি যে বাংলা ছবি বলে, কারণ আমাদের সিংহভাগ দর্শক তো বাংলা, তারা তো ইংরেজি বুঝবে না অতটা হয়তো। বাংলা কেন, আপনি সারা পৃথিবীর সিনেমা এখানে রিলিজ করে দেন। আপনি ভারতের সিনেমা, ইরানের সিনেমা, সুইডেনের সিনেমা সবার রিলিজ করে দেন। সব সারা পৃথিবীরই হচ্ছে, শুধু ভারতে। আমার মনে হয় এটার পিছনে একটা রাজনীতি, একটা অপরাজনৈতিক কারণ রয়েছে আসলে, সেটা যদি আমরা চিহ্নিত না করতে পারি বারবারই। আপনার সিনেমাটা আপনি বলেন, আপনার সিনেমাটা আপনি বানান, আপনার সিনেমা যদি আপনি বানাতে পারেন, আপনার পৃথিবীর কোনো দেশ তো আপনার মানে সিনেমা তো আপনার শত্রুপক্ষ হতে পারে না। আচ্ছা, আর এখন আজকের এই যুগে আপনি কালচারটাকে তো আটকে রাখতে পারবেন না দেয়াল বন্ধ করে। না সেইটাই, সেই জন্যই আমার কাছে বিস্ময়কর লাগে যে এই মানুষগুলা কেন আপনি হলে চালাতে দেবেন, আপনি তো নেটফ্লিক্সে চালাতে হবে, আপনি নেটফ্লিক্সে আটকাতে পারবেন? তারা তো ঠিকই দেখতে পাচ্ছে, তারা জানে যে সবাই নেটফ্লিক্সে যায় না। আমি বারবারই, আমাদের নজরটা সবসময় উচ্চবিত্ত ঘর, আমি হচ্ছে সাধারণ মানুষ যারা একসময় চলচ্চিত্রের প্রধান দর্শক ছিল, আমাদের কিন্তু অবচেতনে তাদের কথাই বেশি করে ভাবতে হবে। তাদের জন্য ছবি বানানো, তাদেরকে হলে ফিরিয়ে আনা, ওদের মতো ওইরকম হলে সুযোগগুলো দেয়া, এগুলো তো এটাই আমাদের মনস্তত্ত্ব থেকে হারিয়ে গেছে। আমরা খালি ওটিটির কথা বলি আর স্ট্রিমিং প্ল্যাটফর্মের কথা বলি, কিন্তু সেটা থেকে বিরাট অংশ কিন্তু এখন ওটাতে অনেক দূরে রয়েছে। যাই হোক, আমরা শেষ করি। আপনার শেষ প্রশ্ন যে না কিছু মন্তব্য এসছে লাইভে, এগুলোর একটু জবাবগুলো একটু আপনার কাছে আমরা চাইবো। আর সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনার সাম্প্রতিক যে আপনার যে প্রযোজনা বা নতুন যে ছবির কাজ করছেন, সেই ছবিটা সম্পর্কে যতটা আপনি আমাদেরকে ধারণা দিতে পারেন যদি একটু বলতেন। একদম ছোট করে বলি, এটা হচ্ছে 1971 সালে 3 ডিসেম্বরে ফ্রান্সের একজন যুবক জক ওয়ে, সে পিআইয়ের একটি প্লেনকে হাইজ্যাক করেছিল, 707 বোয়িং বিমান। সেটা হাইজ্যাকের উদ্দেশ্য ছিল যে আমাদের শরণার্থী শিবিরে যে শিশুরা ইমার্জেন্সি মেডিসিনের অভাবে মারা যাচ্ছিল, তাদেরকে ইমার্জেন্সি মেডিসিনটা দেওয়ার জন্য ফ্রান্স সরকারের কাছে দাবি করেছিল। তো সেই ঘটনাটি 50 বছর মুক্তিযুদ্ধ হয়ে গেল, এখন পর্যন্ত ন্যাশনালি ইন্টারন্যাশনালি কেউ এটাকে আপহোল্ড করে নাই, কারণ ফ্রান্স সরকার এটাকে ক্রাইম হিসাবে দেখেছে। আর এর পরবর্তীতে 50 বছর ধরে বাংলাদেশেও তাকে মুক্তিযুদ্ধের সেই স্বীকৃতিটা দেয়নি জকওয়েকে। এটারও একটা ব্যুরোক্রেসি বা অন্য কোনো কারণ থাকতে পারে। তো যাই হোক, যে কোনো কারণে হোক না কেন, আমি এই কন্টেন্টটাকে বেছে নিয়েছি। আমি মনে করেছি এই মানুষটি সম্মান, যথাযোগ্য সম্মান পাওয়া উচিত, এবং ঘটনাটি সারা পৃথিবীর কাছে তুলে ধরা উচিত দুটি কারণে। এক হচ্ছে যে মুক্তিযুদ্ধ শুধুমাত্র 55,000 বর্গ কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা জানার কারণে। আর দ্বিতীয় কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা একটি মানবিক যুদ্ধ ছিল, সেটাও কারণে। এই দুটা কারণে আমি কন্টেন্টটা চয়েস করেছি। আমি এটা সিনেমা বানানোর জন্য নানাভাবে চেষ্টা করছি, বারবার কোভিডে আক্রান্ত হয়ে আমরা পিছিয়ে যাচ্ছি, এই পর্যন্ত অবস্থা আছে আর কি। এই ছবিটার পরিকল্পনা কিভাবে হচ্ছে? অর্থায়ন, প্রযোজক বা কি প্ল্যান? এখন অর্থায়ন, প্রযোজন এখন বন্ধু, এটা গড়াই ফিল্মসের প্রযোজনা। আচ্ছা, আর বিভিন্ন জন আমাকে সাহায্য করার চেষ্টা করছেন। সঠিক সময় আমি বলবো কারা কারা। আচ্ছা, কবে নাগাদ এটা আমরা দেখার মানে আমার এখনো স্বপ্ন হচ্ছে 3 ডিসেম্বরে রিলিজ করা এই বছরই, যদি কোভিড এফেক্টেড না হই, মানে যে সিচুয়েশনটা চলছে। হ্যাঁ, কোভিড তো বেশ বেড়ে যাচ্ছে, হ্যাঁ এটা সম্ভাবনা আছে, এটা কিন্তু আশঙ্কা রয়েই গেছে আর কি। আচ্ছা, তাহলে এই বছর নাগাদ এটা একটা প্রাথমিক পরিকল্পনা আমাদের রয়েছে দেখার, না? আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব উপেক্ষিত, অবহেলিত বিষয়, এটা অনেকে জানেই না। আমি আপনার মাধ্যমেই প্রথম জেনেছি, আসলে ওইটা পত্রিকায় পড়েই আমি জেনেছি আর কি। এই জন্য আমার বিশেষ আগ্রহ ছবিটার ব্যাপার। আমি মনে করি দারুণ একটা বিষয় বেছেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব কঠিন বিষয় বটে, যে বিমান চিন্তায় এইসব দেখানো, এটার পেছনে অনেক খরচ সাপেক্ষ, অনেক লজিস্টিক, নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস আছে। আপনি সাহস করেছেন, আপনার এই সাহসের জন্য আমার একটা বিশেষ সাধুবাদ রইল আর কি। তো আমরা শেষ করব, শেষের আগে আমার লাইভে 2-3টে মন্তব্য এসছে, খুব বেশি নয়, আমি একটু পড়ে শুনে আপনাকে, আপনি যদি একটু আপনার জবাবগুলা দিতেন আর কি। হ্যাঁ, আমার এক বন্ধু সে একজন চলচ্চিত্র কর্মী, নিবেদিত প্রাণ, আমরা একসঙ্গে চলচ্চিত্র সংস্থার আন্দোলন করেছি, এখন সে লন্ডনে থাকে অনেকদিন ধরেই। আলমগীর ফরিদুল হক স্বপন, তার নাম আপনি শুনে থাকতে পারেন। সে দুটো মন্তব্য করে। একটি হচ্ছে যে অনুদান কমিটি কেমন, তারা নতুনদের সুযোগ দিচ্ছে, এটা তো আসার কথা। আপনার মনে হয় কি বাইরের চলচ্চিত্র নির্মাতা কিংবা ডকুমেন্টারি পরিচালককে কি অন্তর্ভুক্ত করার জায়গা আছে? এতে মনে হয় তাদের ভূমিকা চিত্রনাট্য নির্বাচনে সুবাতাস এনে দেবে। বাইরের বলতে উনি বাইরে বাঙালি, যারা প্রবাসী বাঙালির কথা বলছেন, উনি যেহেতু নিজে ওখানে আছেন, এটা সম্পর্কে আপনার ধারণা আছে? আমাদের নীতিমালায় থেকে আছে? এটা কিন্তু একটা ভালো আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া। আমরা যদি বাইরের লোকদেরকে, আমি জানি না, বাইরের লোকদেরকে আমাদের ভোট দিতে দেই? হ্যাঁ, ভোটের তো ব্যবস্থা আছে, যারা যদি ভোট দিতে দিলে আমরা অনুদান দিতে পারবো না কেন? সেইটাই তো আমার মনে এই দাবিটা তারা ইনভেস্ট করে, তাদের এটা ভালো সুযোগ, এটা একটা ভালো আইডিয়া। আরেকটা জিনিস আমার কাছে মনে হলো, আমাদের অনুদান কমিটিতে কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটের করা যায়। আমাদের অনুদান কমিটিতে ভারতের একজন কাউকে রাখতে পারি, বা তেহরানের একজন ডিওপি কে রাখতে পারি,
that could reach our সেটাই বলছি, এগুলাই তো আমাদের নতুন করে ভাবা দরকার। সেই গতানুগতিক জিনিসগুলো নিয়ে আর কতদিন আর, তাই না? নতুন ভাবে ভাবতে হবে এগুলো নিয়ে, এবং এই প্রশ্নগুলো আপনাদেরকে দিতে হবে, প্রস্তাব দিতে। আর তার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ডকুমেন্টারি ফিল্মে, এটা তার অবজারভেশন, তার একটা পর্যবেক্ষণ। সে বলেছে যে ডকুমেন্টারি চিত্রগুলো এখনো সাবালক হয়ে ওঠেনি, এর আছে নানা রকম বর্ণক্রম, এবং বিষয় চৈতন্যের ক্যামেরা টেম্পারামেন্ট ধরে সিকোয়েন্সে অর্ডার লক্ষ্য করিনি, একটা এস্টাবলিশমেন্ট শট নির্বাচন দেখিনি, হোক সে তথ্যচিত্র বা ফিচার ফিল্ম। এর কারণ কি? শিক্ষকের অভাব নাকি মেথডের অভাব? সে বলতে যাচ্ছে যে কতগুলো যে ফিল্ম মেকিং এর ক্ষেত্রে সে বলছে আর কি, সে ফিল্মে অনেক পড়াশোনা করে, অনেক বিদেশি ছবি দেখে আর কি, সেই জায়গায় মেনশন করছে। এবং সে কারণটা জানতে চাইছে, এটা কি শিক্ষকের অভাব, প্রকৃত শিক্ষক, নাকি প্রকৃত শিক্ষাক্রম মেথডের অভাব, শিক্ষানোর মেথডের অভাব? শিক্ষকের অভাব নেই, শিক্ষকের অভাব নেই। আমার মনে হয় কোথাও একটা জায়গায় হয়তো মেথডের অভাব হতে পারে, বা এদেশে খুব বড় মাপের প্রামাণ্যচিত্র নির্মাতা এবং শিক্ষক আছেন। হতে পারে ওই যে যেটা বলেছিলাম বাজারের একটা ঘাটতির কারণ হতে পারে, বা ওই যে আপনি বলেছিলাম যে মেথড যেটা কোথায় থামতে হয় সেটা না জানা, ওইটাই সে, হ্যাঁ এটাই বোধ হয় সে করেছে। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা দেখি, শেষ আরেকবার দেখিনি, আর একটা কোনো প্রশ্ন এসেছে কিনা, একবার আমি দেখে নিই যদি আসে। না, আর কয়েকজন দেখেছেন, তারা মন্তব্য করেছেন, উপস্থিত আছেন, ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, তো আপনি খুব ব্যস্ত মনে হচ্ছে কোথায় টাকাটা। যাই হোক, আমরা একটু আগেই শেষ করে দিই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে দেখলেন, লাইভে মন্তব্য করলেন, এবং তাদেরকে বলছি আমরা আবারও ফিরে আসবো আগামী শনিবার আমাদের যে পরবর্তী পর্ব, এবং সেই পর্বের যিনি অতিথি তার নামটিও জানিয়ে রাখছি। তিনি আমাদের একজন নারী চলচ্চিত্রকার, সামিয়া জামান, এবং মিডিয়া ব্যক্তিত্ব। তিনি আসবেন আমাদের আগামী পর্ব অতিথি হিসেবে। আশা করছি আপনারা আজকে যারা দেখছেন তারা সেদিন আমাদের সঙ্গে থাকবেন, যুক্ত হবেন। তো ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি।